Welcome again to our online class, Introduction to Epistemology, জ্ঞান তত্ত্বের ভূমিকা। জ্ঞান তত্ত্বের ভূমিকা এই কোর্সে আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটা হচ্ছে পারসেপশন এন্ড এম্পিরিসিস ফাউন্ডেশনালিজম বা ফাউন্ডেশন। বইটা আছে পুরোটা। স্যার আপনার এই অপশনটা আবার চালু করেন, আপনার মিউট রেকর্ডিং অপশনটা, সরি আপনার অডিও অপশনটা। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। ওই মাঝখানে সবাই আনমিউট করতেছিল তো, কয়েকজন সাউন্ড করতেছিল। আবার প্লিজ শুরু করুন। ইটস ওকে। হ্যাঁ, সঙ্গীতা চন্দা, আপনি কি শুরুতে কিছু বলতে চাচ্ছেন? বলে ফেলতে পারেন খুব দ্রুত। আচ্ছা, উনি শুনতে পাচ্ছেন না, আমি ওনাকে মেসেজ করতেছি। আচ্ছা আচ্ছা, চেষ্টা করো। উনি যাদবপুর ইউনিভার্সিটির ফিলোসফি স্টুডেন্ট। ওকে, আচ্ছা। ফাউন্ডেশনালিজম নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি যে আমাদের জ্ঞানের যখন একটা ভিত্তি থাকবে, কিছু বিলিফ থাকবে বেসিক, তখন আমরা বলবো ফাউন্ডেশনালিজম। এই ফাউন্ডেশনালিজমের ডেকার্টের যে ভার্সনটা, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, যেখানে উনি বলেছেন যে আই থিঙ্ক দেয়ারফর আই এম। সেটা নিয়ে আমরা এর আগের ক্লাসে ডিটেলস কথা বলেছি। আজকে আমরা আলোচনা করব এম্পিরিসিস্ট, কারণ ডেকার্ট কিন্তু একজন রেশনালিস্ট, আমরা জানি। হ্যাঁ, তাহলে একজন ফাউন্ডেশনালিস্ট তিনি এম্পিরিসিস্ট হতে পারেন, তিনি রেশনালিস্ট হতে পারেন। মানে রিজন অথবা এক্সপেরিয়েন্স যেটাকে তিনি জ্ঞানের সোর্স মনে করেন না কেন, এটা কিন্তু আসা যায় না। আমাদের জ্ঞানের একটা ভিত্তি আছে, এটাই যদি কেউ মনে করে তাহলে তিনি একজন ফাউন্ডেশন। সো ডেকার্টের ফাউন্ডেশনালিজম হচ্ছে মানে রেশনালিস্ট ফাউন্ডেশনালিজম, কারণ ডেকার্ট নিজে হচ্ছে যে রেশনালিস্ট। আর এম্পিরিসিস্ট ফাউন্ডেশনালিজম হচ্ছে যারা ফাউন্ডেশনালিস্ট, যারা মনে করে আমাদের জ্ঞানের একটা ফাউন্ডেশন আছে, কিন্তু সেই ফাউন্ডেশনটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স। তো সেটার আলোচনা আমরা শুরু করছি। আওয়ার বিলিফস আর ফলিবল, এটা তো আমরা বুঝি। ফলিবল মানে হচ্ছে যে আমাদের বিশ্বাসগুলো ভুল হতে পারে, আর ইনফলিবল মানে যেটা কখনো ভুল হতে পারে না। কগিটু cannot be doubted doesn't guarantee that our perceptual beliefs are always true. আমি নিজের সম্বন্ধে নিজে যখন চিন্তা করি, তখন আমি যে চিন্তা করছি এটা আমি যতটা নিশ্চিত, আমি যে বিষয় নিয়ে চিন্তা করছি সেই বিষয়টা যদি বস্তু জগতের কোনো বিষয় হয়ে থাকে, তাহলে সেটা ততটা নিশ্চিত নয়। কথার কথা, আমি ভাবছি যে আজকে আকাশ কি মেঘাচ্ছন্ন। আজকে আকাশ মেঘাচ্ছন্ন, এটা হওয়া না হওয়াটা ততটুকু নিশ্চিত নয়, কিন্তু আমি যে একটা কিছু ভাবছি, আমি যে আছি, সেটা আমার কাছে অনেক বেশি নিশ্চিত। দ্যাটস ওয়াই দ্য আর্গুমেন্ট ফর গড কেম ইনটু প্লে। অর্থাৎ তাহলে আমি নিজের সম্বন্ধে নিজে যেটা ইন্ট্রোস্পেক্টিভলি সরাসরি জানি, সেটা যতটুকু সঠিক, জগৎ সম্পর্কে আমার যে ধারণা, সেই ধারণাগুলো, আমার অভিজ্ঞতার বিষয়গুলো কি আসলে ততটুকু সঠিক? তাহলে হতে পারে যে আমি আশেপাশে যা দেখতেছি এগুলো আমি ভুল দেখতেছি, এবং আমি ডিসিভড হচ্ছি। আমার এক্সপেরিয়েন্সিয়াল, আমার যে মানে কথা কথা আমার চোখের, কানের বা আমার যে অর্গান গুলো আছে সেগুলোর লিমিটেশনের কারণে বা নানা কারণে আমার মানে এক্সপেরিয়েন্স গুলা ভুল হইতে পারে। তাহলে আমাদের এক্সপেরিয়েন্স গুলা সঠিক হওয়ার গ্যারান্টিটা কি? বলে আমাদের ইন্দ্রিয় অভিজ্ঞতা থেকে আমরা পাই, কিন্তু আমাদের ইন্দ্রিয় গুলো যে আমাকে ঠিক মতো বলতেছে সেটার গ্যারান্টি কি? এরকম যখন আমরা গ্যারান্টি খুঁজতে যাই, তখন এক পর্যায়ে মানে ডেকার্টের যেটা সেটা হচ্ছে যে গড,
গড আছে এবং গড ইজ এ গুড গড, গড আমাদেরকে ডিসিভ করে না, সুতরাং আমাদের এক্সপেরিয়েন্স গুলো ঠিক আছে। ডেকার্টস অ্যাপ্রোচ টু নলেজ ইজ টু প্রোভাইড অ্যান ইনফলিবল ফাউন্ডেশন। তাহলে ডেকার্টের এই যে অ্যাপ্রোচটা আমরা পাইলাম, এটা ছিল যে আমাদেরকে একটা ইনফলিবল মানে যেটা ভুল নয়, ভুলের ঊর্ধ্বে, হ্যাঁ, উইদাউট এনি মিস্টেক, ক্লিয়ার ডিস্টিংক্ট একটা আইডিয়া দেওয়া। Whether or not we agree, whether or not we agree with Descartes' aim, we can agree that there are various sources of knowledge. So, knowledge is something that we acquire, but where do we acquire it from and how do we get it? তাহলে জ্ঞানের সোর্স, ভেরিয়াস সোর্সেস আছে আমাদের নলেজে। একটা সোর্স হচ্ছে এক্সপেরিয়েন্স, কথার কথা, আরেকটা সোর্স হচ্ছে রিজন, এরকম। আর এই যে কথাটা, নলেজ ইজ সামথিং দ্যাট উই অ্যাকোয়ার, নলেজটাকে আমরা অর্জন করি, কিন্তু আমরা কোত্থেকে সেটা অর্জন করি, কিভাবে করি? কিছু কিছু বিষয় আছে আমরা অনুমান করি, হ্যাঁ, একটা ইনফার করি। আর তাহলে যেটাকে আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ আজকে বৃষ্টি হবে, তাহলে আজকে বৃষ্টি হলে তাহলে আমি বৃষ্টি হওয়ার সাপেক্ষে তাহলে আমি কাজে গিয়ে বের হব, বের হলে আমি বৃষ্টি থেকে কি প্রোটেকশন নেব বা এরকম একটা বিষয় আমি চিন্তা করব। মানে তাহলে আমি যে জ্ঞানটা অলরেডি অর্জন করেছি সেটা থেকে আমি ইনফার করে অন্য কোনো জ্ঞান অর্জন করব। কিন্তু একটা কিছু আমার কাছে আছে, সেটা থেকে যখন আমি অন্য একটা কিছু ইনফার করব, মানে অনুমান করব, ইনফারেন্স করব, প্রথমে যেটা আছে সেটা কোত্থেকে আসছে? তাহলে আমার জ্ঞানটা শুরু হলো কোত্থেকে? আমার প্রাইমারি বিলিফটা, বিলিফ বলতে আমার জাস্টিফাইড বিলিফ, নলেজটা কোত্থেকে আসছে? তো এই ক্ষেত্রে মানে ডেকার্টের ইয়া হচ্ছে যে মানে এটা আমাদের মধ্যে দেয়া আছে, কিছু জিনিস নলেজ আমাদের মধ্যে আগে থেকে দেয়া আছে, যেগুলোকে ডেকার্ট বলেছে ইননেট আইডিয়া বা ইননেট নলেজ। তাহলে এই যে একটু আগে আমরা বললাম যে নলেজের বিভিন্ন সোর্স আছে, তার মধ্যে ইননেট আইডিয়া একটা সোর্স হতে পারে বা বেসিক হতে পারে। এছাড়া আমাদের সোর্স গুলো কি হতে পারে? তো এখানে বলছে যে অ্যাপ্রায়োরি নলেজ আমাদের একটা সোর্স অফ নলেজ হতে পারে। অ্যাপ্রায়োরি নলেজ মানে কি? অ্যাপ্রায়োরি নলেজ হচ্ছে সেই জ্ঞানটা, যে জ্ঞানটা আমরা অভিজ্ঞতা থেকে পাই নাই। অ্যাপ্রায়োরি একটা ফিলোসফিক্যাল টার্ম, সম্ভবত ল্যাটিন, যে মানে প্রায়র টু এক্সপেরিয়েন্স। তাহলে আমরা অভিজ্ঞতা অর্জন করে দেখলাম যে অভিজ্ঞতা অর্জন করার আগে থেকে কিছু জিনিস ছিল যেগুলোর কারণে আমি অভিজ্ঞতাটা আসলে অর্জন করতে পেরেছি। অভিজ্ঞতা পূর্ব জ্ঞান। বলা হয় যে আমাদের গণিতের জ্ঞানগুলো, আমাদের যুক্তিবিদ্যার জ্ঞানগুলো, মৌলিক জ্ঞানগুলো, সেগুলো হচ্ছে অভিজ্ঞতা পূর্ব। আরটা হইতে পারে যে পারসেপশন। পারসেপশন মানে হচ্ছে আমাদের সেন্স এক্সপেরিয়েন্স। আমরা ফিলোসফিতে এক্সপেরিয়েন্স বা এম্পিরিক্যাল যেটাকে বলি, এটাকে পারসেপশনও বলি, একই অর্থ। 3 নম্বর হচ্ছে ইন্ট্রোস্পেকশন এবং কনসাসনেস। ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দর্শন। আমি যদি আমার ভিতরের দিকে থাকা, আমার ভিতরের দিকে, আমার পেটের ভিতরে না, আমার বুকের ভিতরে না, আমার মাথার ভিতরে, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমার যে জ্ঞানগত সত্তা আছে, এই সত্তার ভিতরে যখন আমি আমার মনের চোখে দেখব, অর্থাৎ আমি যখন আমার ভিতরে দেখব, আমি আত্মসচেতন হব, তখন আমি বুঝতে পারবো যে সেখানে কিছু বিষয় রয়ে গেছে, এগুলো আমাদের জ্ঞানের উৎস, যেটাকে আমরা বলছি ইন্ট্রোস্পেকটিভ নলেজ, যেটা আমাদের কনসাসনেস আমরা পেয়ে থাকি। আর মেমোরি, মেমোরি হচ্ছে যে মেমোরি এবং পারসেপশন, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে পারসেপশন হচ্ছে বর্তমানের, আর মেমোরি হচ্ছে পাস্ট পারসেপশন। ওকে। আর টেস্টিমনি হচ্ছে যে অন্যদের সাক্ষ্য, আমার মতো যারা কগনিটিভ এজেন্ট আছে তারা আমাকে কি বললো, এগুলো হচ্ছে যে সোর্স অফ নলেজ হতে পারে। ইননেট আইডিয়া, এটা একটা সোর্স অফ নলেজ হতে পারে। ইনফারেন্স ইজ এ ওয়ে, নট এ সোর্স অফ নলেজ। এখন ইনফারেন্সটা কি? ইনফারেন্স থেকে সোর্স। এই যে আমরা বলছি যে এখানে যে আমরা ইনফার করি, কিভাবে আমরা জ্ঞান অর্জন করি? আমরা
কিছু জ্ঞান থাকলে সেটা থেকে কিছু অনুমান করে, যেমন স্কেল থাকলে সেটাকে মেপে মেপে আমরা একটা মাপ তৈরি করি। হ্যাঁ, কথার কথা, এই যে আমি এখানে বসে আছি, একটা টেবিল আমার সামনে আছে, এই টেবিলটার কতটুকু দূরত্ব হবে? তাহলে আমি যদি একটা স্কেল দিয়ে মাপি, এই 1 ফিট, 2 ফিট, 3 ফিট, কথার কথা 4 ইঞ্চি, তাহলে এটা আহ, এই টেবিলটা 3 ফিট 4 ইঞ্চি বা 3 ফিট ধরলাম, 3 ফিট, এটা মানেটা কি? তাহলে 1 ফিটের এটা 3 গুণ। তাহলে প্রথমে আমাকে নির্ধারণ করতে হয়েছে এইটুকু হচ্ছে 1 ফিট, একটা স্কেল। রাইট নাও আমার হাতে কোনো স্কেল না, একটা স্কেল। স্কেলটা যদি আহ, মানে 1 ফিট হয়, এটা যদি 3 গুণ হয়, তাহলে আমরা ম্যাথমেটিক্যালি এটাকে 3 গুণ করে তাহলে এটা 3 ফিট। তাহলে আমরা আহ, ওই যে প্রথমে ধরে নিলাম যে এটা হচ্ছে 1 ফিট, এটা হচ্ছে আমাদের জন্য একটা, এখানে ডেকার্ট যেটা বলবে ইননেট আইডিয়া, শুরুর দিকে, প্রথম দিকে, আর সেটা থেকে ইনফার করে আমরা এগুলো পেয়েছি। তাহলে আমরা অন্যান্য সোর্স থেকে যে জ্ঞানগুলো পাই, অভিজ্ঞতা ছাড়া, অভিজ্ঞতা থেকে, আমাদের অন্তর্দর্শনের মাধ্যমে, স্মৃতির মাধ্যমে এবং অন্যদের সাক্ষ্যের মাধ্যমে, সেগুলো হলো সোর্স অফ নলেজ। আর এগুলাকে যখন আমরা কাজে লাগাই, লাগিয়ে আরো জটিল, আরো বৃহত্তর জ্ঞান তৈরি করি, তখন সেটা হচ্ছে ইনফারেন্স, এবং এর মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে অ্যাড আপ করি, এক্সটেন্ড করি। কাম টু দ্য থার্ড কোয়েশ্চেন, পারসেপশন as an important or essential source of beliefs. মনে রাখতে হবে যে এপিস্টেমোলজির কোর্সে যখন আমরা বিলিফের কথা বলবো, সেটা কিন্তু রিলিজিয়াস বিলিফ না, কোনো ডগমেটিক বিলিফ না, কোনো পার্সোনাল বিলিফ না। এগুলো হচ্ছে এপিস্টেমিক বিলিফ, যেগুলো হচ্ছে ইভেন জাস্টিফায়েবল। ওই যে আমরা যে জেটিভি অ্যাকাউন্ট অফ নলেজে যেটা বলেছে, যে নলেজ ইজ জাস্টিফাইড থ্রু বিলিফ। সো সকল জ্ঞানই হচ্ছে বিশ্বাস, কিন্তু সকল বিশ্বাস জ্ঞান নয়। তাহলে কোন ধরনের বিশ্বাসগুলো জ্ঞান হবে? বিশ্বাস হবে সেই ধরনের জ্ঞানগুলো যেগুলো হচ্ছে যে ট্রু এবং যেগুলো হচ্ছে জাস্টিফায়েবল। ওকে, তাহলে ট্রু বলতে ট্রু বাই ইটসেলফ, যেটা আসলেই সত্য, এবং যেটা জাস্টিফায়েবল মানে যেটা ভেরিফায়েবল, যেটা যাচাই করা যায়। তাহলে যাচাই যোগ্য বা যাচাইকৃত, আসলে যাচাই যোগ্য যেটা, সেটাকে যাচাই করা যায়। এরকম কোনো কিছু বিশ্বাস যখন হবে, যে বিশ্বাসটা সত্যতা থাকবে এবং সেটা যাচাই করার সুযোগ থাকবে, তখন সেটা জ্ঞান হবে। তখন আমরা জ্ঞান তত্ত্বে যখন আমরা তাহলে বিলিফ বলবো, তখন আসলে আমরা ওই জাস্টিফাইড ট্রু বিলিফকে বোঝাবো, অর্থাৎ নলেজকে বোঝাবো। এবং টু বিলিভ ইজ টু অ্যাকসেপ্ট। তাহলে নলেজের মধ্যে যে সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটির যে সমন্বয়, এই দুইটাকে আমরা পাই কিভাবে? জেটিভ অ্যাকাউন্টে টি ফর সাবজেক্টিভিটি অ্যান্ড বি ফর সাবজেক্টিভিটি, বি ফর বিলিফ। তাহলে সাবজেক্টিভিটি, সাবজেক্ট অফ নলেজের বিলিফ, আর অবজেক্ট অফ নলেজ সেটা আউট দিয়ার সেখানের মধ্যে আছে। Perceptual beliefs seem to be good candidates for being basic beliefs. It is always it is a way of acquiring beliefs that is not essentially based upon further beliefs. তাহলে আমি যখন কোনো কিছুকে কোনো কিছু বলি, সেটা কেন বলি? আমি যদি চোখে দেখি একটা কিছু কালো, এটা কেন কালো বলছি? বিকজ এটা কালো দেখছি আমি, দ্যাটস অল। তাহলে ওখানে কি আমি যে থেমে যাচ্ছি? এটাই আমার জন্য বেস্ট। এবং আহ, সবার জন্য কিন্তু এই পারসেপচুয়াল যে বিষয়গুলা, এক্সপেরিয়েন্সের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। রডরিক এন্ড চিজমের যে থিওরি অফ নলেজ, যেটা থার্ড এডিশন আমরা থার্ড ইয়ারে পড়াই, এইটার 10টা চ্যাপ্টারের মধ্যে 3টা চ্যাপ্টারের আলোচনা হচ্ছে এই এক্সপেরিয়েন্সের উপর। বিকজ আমরা সাধারণত আমাদের যে ইন্দ্রিয় অভিজ্ঞতা, সেটার থেকে যে জ্ঞান, সেটাকে সঠিক হিসেবে ধরে নিই সবাই, ইভেন বুদ্ধিবাদীরাও, সবাই। কিন্তু বুদ্ধিবাদীরা মনে করে যে এই ইন্দ্রিয় অভিজ্ঞতাগুলো তৈরি হওয়ার পিছনে কিছু আমাদের বেসিক রেশনাল স্ট্রাকচার কাজ করে। এটা কান্টের দৃষ্টিতে ক্যাটাগরি, বা ডেকার্টের দৃষ্টিতে কিছু ইননেট আইডিয়া বা রেশনাল ক্যাপাসিটি, সেই হিসেবে তারা রেশনালিস্ট। কিন্তু এক্সপেরিয়েন্স যে আমাদেরকে জ্ঞান দেয়, এবং সেই জ্ঞান যে আমাদের সত্যিকারের জ্ঞান, এটা কিন্তু সবাই মনে করে, একদম লেমেন থেকে শুরু করে এপিস্টেমোলজিস্টরা বা সবাই মনে করে। তাহলে এক্সপেরিয়েন্সের মধ্যে এমন কি আছে যার কারণে এটাকে আমরা জ্ঞান হিসেবে গ্রহণ করি? এইটা যাচাই করার জন্য সেই বইয়ের, চিজমের বইয়ের 10টা চ্যাপ্টারের মধ্যে 3টা চ্যাপ্টার এই এক্সপেরিয়েন্সের উপরে আলোচনা করা হয়েছে, এম্পিরিসিজমের উপরে আলোচনা করা হয়েছে। তো
এমপ্রিসিজমের আলোচনাটা এপিস্টেমোলজিতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সো perceptual beliefs, even though they are very important, won't do the job for Descartes' kind of foundationalism because of fallibility. এখন পারসেপচুয়াল বিলিফের সমস্যাটা হচ্ছে যে পারসেপচুয়াল বিলিফ গুলো ফলিবল মানে কি, যেটা ভুল হইতে পারে, সাধারণত ভুল হয়। ওকে, এখন আমি যদি বলি আই থিঙ্ক দেয়ারফর আই এম, মানে কার্টেসিয়ান যে ডিকটাম কগিটু আর্গো সুম, এইটা যতটা নিশ্চিত আই সি রেইন আউট দিয়ার, বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন, হ্যাঁ এইটা কালো ওইটা নীল, এটা কিন্তু ততটা নিশ্চিত নয়। তাহলে প্রথমটা কেন নিশ্চিত? প্রথমটা আমি ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে সরাসরি পেয়েছি, অন্তর্দর্শনের মাধ্যমে। আর দ্বিতীয়টা এটা আমি চোখের দেখার মধ্যে পেয়েছি, চোখের দেখা ভুল হইতে পারে বা হয়ে থাকে অনেক সময়। Nonetheless, it seems that perception can be a basic source of belief and knowledge. It is where we acquire beliefs about the world around us. But this raises a number of questions. How does perception give rise to beliefs? How does perception give rise to true beliefs? তাহলে পারসেপশন একটা কিভাবে আমাকে বিলিফ দেয়? আমি এটা কিছু দেখলাম, দেখার পরে দিয়ে আমি এটা কিছু দেখলাম। এই যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, দেখার মাধ্যমে কতগুলো ডাটা আপনার ব্রেনের মধ্যে গিয়ে গেছে, কিন্তু সেই ডাটাগুলো সমন্বয় করার মাধ্যমে আপনার মধ্যে একটা আইডিয়া, একটা বিলিফ, একটা নলেজ ফর্ম হচ্ছে। এই আইডিয়া বিলিফটা যদি নলেজ ফর্ম না হইতো, শুধু এই ডাটাটা কিন্তু কোনো মিনিং বহন করে না। হ্যাঁ, তাহলে এটা কিভাবে ঘটে? এখানে যে কোয়েশ্চেনটা আসছে, হাউ ডাজ পারসেপশন গিভ রাইজ টু বিলিফস? শুধু বিলিফ হলে হবে না, সেটা কি হইতে হবে? এটা ট্রু বিলিফ হইতে হবে। হাউ ডাজ পারসেপশন গিভ রাইজ টু জাস্টিফাইড বিলিফ? তাহলে শুধু বিলিফ হইলে হবে না, এটা ট্রু হইতে হবে। আবার শুধু ট্রু হইলে হইতে হবে না, এটা জাস্টিফাইডও হইতে হবে। দ্যাট ইজ হাউ and why are our perceptual beliefs about the world justified? তাহলে দ্যাট ইজ কিভাবে আমাদের পারসেপচুয়াল ওয়ার্ল্ডের বিলিফ গুলো সেগুলোকে আমরা জাস্টিফাইড হিসেবে দিব? ইজ ইট রাইট টু ফর্ম বিলিভ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অন বেসিস অফ পারসিভিং হাউ থিংস আর? কোনো কিছুকে আমরা যেভাবে পারসিভ করি, পারসিভ করা বলতে আমরা যেভাবে দেখি বিষয়গুলোকে আসলেই সেরকম? আমি এখন ব্রেকে যাব, তার আগে এই কথাটা বলে নেই যে কমন পিপলরা আমাদের দেশে পারসেপশন বলতে বোঝায় যে আইডিয়া, এই বিষয়ে আমার পারসেপশন এরকম, হ্যাঁ। কিন্তু আমাদের এখানে ফিলোসফিতে পারসেপশন হচ্ছে আমাদের সেন্স এক্সপেরিয়েন্স, নট দ্য আইডিয়া। ওকে, আর সাইকোলজিতে আমাদের এখানে একটা কথা বলা হয় যে যখন আমি বাহিরের জগৎ থেকে সেন্স অর্গানের মাধ্যমে কোনো কিছুকে রিসিভ করি, সেটা হচ্ছে সেন্সেশন, এবং ওই সেন্সেশনটা যখন আমার স্নায়ুতন্ত্রের মাধ্যমে মডিফাইড হয়ে যখন আমার ব্রেইনের মধ্যে জ্ঞান উৎপন্ন করার জন্য যায়, তখন আমরা সেটাকে বলি পারসেপশন। তাহলে সেন্সেশন বা সংবেদন, আর পারসেপশন বা প্রত্যক্ষ। আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে যখন আমাদের ধানগুলো থাকে গাছের মধ্যে, সেগুলো হলো সেন্সেশন, আর সেগুলোতে যখন আমরা ভাত রান্না করি সেটা হলো পারসেপশন। ওকে, তাহলে গমগুলা হচ্ছে সেন্সেশন। ওকে, আর সেগুলোকে আটা ময়দা হিসেবে ইয়ে করে তারপরে দলাই মলাই করে কাই বানানো হয়, যেটা বলা হয় মন্ড বানানো হয়, যেটা আর কি, হ্যাঁ, যেটা থেকে পরোটা বা রুটি বা কোনো কিছু বানানো হয়। ওই যেটা ওই ওই কাই যেটা বলে আমাদের চট্টগ্রামের ভাষায়, হ্যাঁ, আপনাদের ভাষায় কি বলে জানি না, ওই কাইটা হচ্ছে পারসেপশন। তো বাইরের জগতে যখন থাকে তখন এটা সেন্সেশন, আর যখন এটা আমাদের ব্রেইনে যখন এটা জ্ঞান উৎপন্ন করার জন্য এটা আসে, তখন এটাকে আমরা বলি পারসেপশন। ওকে, এবং ওই পারসেপশন থেকে আমরা মানে জ্ঞান তৈরি করি। তো আমাদের ফিলোসফিতে যখন আমরা মানে পারসেপশনের কথা বলি, তখন আসলে আমাদের সেন্স এক্সপেরিয়েন্সের কথা বলি, আমরা কিন্তু কমন সেন্স বা আইডিয়ার কথা বলি না। সো এখন আমি যতটুকু আলোচনা করলাম এটুকুর উপরে যাদের প্রশ্ন আছে প্রশ্নগুলো বলেন, আমি একটু লিখে নিই। আগের মতোই আপনারা মাইক্রোফোন অন করে প্রশ্নটা বলবেন। এই নামটা বলতে হবে আমি লিখে নেওয়ার জন্য।
সঙ্গীতা বলছিলাম। জি জি বলেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। যে Thank- আমরা একজন বিদেশি পার্টিসিপেন্ট পেলাম। হ্যাঁ, আপনাকেও আমার প্রণাম। আপনার লেকচারটা শুনছিলাম, যদিও আমি খুব একটা সড়গড় নই, জুম এসে যেন একটু সমস্যা হচ্ছিল, শুরু থেকে আমি ঠিক ধরতে পারিনি। আমার প্রশ্নটা হলো, একটু আগে বলা হলো যে ট্রু বিলিভ এবং একটা জাস্টিফাইড হতে হবে সেটা। এবার ট্রু বিলিফটা কোন আসপেক্টের ট্রু বিলিভ? মানে আমার কাছে যেটা ট্রু সেটা এক্স জনের কাছে ট্রু নাও হতে পারে। আর জাস্টিফিকেশনটাই বা কিসের ভিত্তিতে দেব? একটা মাপকাঠি থাকবে তার নিশ্চয়ই, সেই মাপকাঠিটা আমরা কিভাবে করে বিচার করব? সেটাই আমার প্রশ্ন। সঙ্গীতা, তুমি করে বলছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। সঙ্গীতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ফিলোসফি ডিপার্টমেন্টের। আমাদের সাথে কানেক্টেড হয়েছে, আমরা তাকে ওয়েলকাম করি। সঙ্গীতা, আমি প্রশ্নটা টুকে নিয়েছি, আমি একসাথে এটা নিয়ে আলোচনা করব। আমি বলার সময় যদি কোনো পয়েন্ট মিস করি, ইউ উইল রিমাইন্ড মি প্লিজ। ওকে ওকে, ডেফিনেটলি। থ্যাংক ইউ। Another participant. আসসালামু আলাইকুম স্যার। নাফিস। জি স্যার। বলো স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে যে স্যার, ত্রিভুজের তিন কোণ সমষ্টি যে 180 ডিগ্রি, এটা কি স্যার আমরা এক্সপেরিয়েন্স থেকে বা এটা আমরা শিক্ষণ থেকে পাইছি, নাকি এটা আমাদের অন্তরে মানে ভেতরে দেওয়া আছে ইনেট আইডিয়া হিসেবে? তোমার ত্রিভুজের তিন কোণের সমষ্টি এখনো পর্যন্ত যাচ্ছে না, না? ঠিক আছে, ভালো ভালো। তারপরে এটার সাথে স্যার এই গডের আইডিয়াটা, স্যার গডের আইডিয়াটা কি এটা আমাদের অন্তর ভেতরে দেওয়া আছে, নাকি এটা আমরা শিখছি তারপর এটা আমার মধ্যে আইডিয়া আসছে? ওকে, we'll be discussing it inshallah. Another participant with a new question. Please. স্যার, মাসুদ ভাই আসছেন তো, আপনি ওনাকে পোস্ট করে নেন। আচ্ছা, হ্যাঁ, আমাদের রেগুলার স্টুডেন্টদের কোয়েশ্চেন চাচ্ছি আমি। হ্যাঁ, আমাদের রেগুলার স্টুডেন্টের বাইরে যারা আছে তারাও প্রশ্ন করতে পারেন। আমাদের স্টুডেন্টদের আমি যতটুকু জানি যে এতে কোনো আপত্তি নাই আর কি। হ্যাঁ, ফিল ফ্রি প্লিজ। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমি নাইমা বলছিলাম। হ্যাঁ, নাইমা আমিরুল। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, জি নাইমা স্যার। সুলতানা, নাইমা না নাজমা? স্যার, ডেকার্ডের মতো তো মানে জি স্যার, জি স্যার, নাইমা সুলতানা। নাইমা সুলতানা ডেকার্ডের মতে? স্যার, ডেকার্ডের মতো আমরা ইন্দ্রিয় দ্বারা যে জ্ঞানগুলো পাই এগুলো তো সত্য না। মানে আমার দেখা জিনিসটা তো ভুলও হতে পারে, মানে আমি যে জিনিসটা দেখছি সেটা তো ভুলও হতে পারে। সেখানে স্যার এটা আমরা বিলিভ করব কিভাবে, ট্রু বিলিভ করব কিভাবে? মানে আমার দেখাটা। আচ্ছা আচ্ছা, আমি তো পুরোটা তো হুবহু লিখতে পারি না। প্রশ্নটা বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, প্রশ্নটা আমি বুঝতে পারছি। আমি ওই পুরোটা তো লিখতে পারি না, আমার লেখাটা এমনি দুর্বল, তোমরা জানো। আমি একটু জাস্ট তোমার নামটা সহ প্রশ্নটা একটু করে টুকে রাখি, যখন আমরা এটা নিয়ে আলোচনা করব তখন আমি যদি কোনো এটা তোমার কথাটা বুঝতে ভুল করি তুমি আবার বলবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। নাইমা, তোমার প্রশ্নটা আমি মোটামুটি ধরতে পেরেছি আর কি। হ্যাঁ জি স্যার।
আচ্ছা, হ্যাঁ, খুব আমি অ্যাপ্রিসিয়েট করছি জি স্যার। যারা প্রশ্ন করছো। আই লাইক ইট। প্রশ্নটা যে সঠিক হয়েছে এমন কোনো কথা নাই। আমি বুঝি না, এটাও একটা প্রশ্ন যে ওই পয়েন্টটা বুঝি নাই, এটাও বলতে পারো। মাইক্রোফোনটা অন করে প্রশ্নটা করো। আসসালামু আলাইকুম স্যার, ইফাত বলছিলাম। ইফাত, রাইট, ইফাত। আচ্ছা, তাহলে স্যার এখন আমরা আলোচনা করছি যে পারসেপশন আমাদের একটা সোর্স অফ নলেজ হতে পারে কিনা, তাই তো? হ্যাঁ, পারসেপশন আমাদের অবশ্যই একটা সোর্স অফ নলেজ। এটার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করতেছি। হতে পারে কিনা এটা নিয়ে সন্দেহ নাই। তবে ডেকার্টের ব্যাপারে যে একটু আগে নাইমা যে প্রশ্ন করলো সেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, এখন আবার একটু কথা বলবো সেটা। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার আমার কোশ্চেন ওই রকম হলে, তাহলে আমার কোশ্চেন ছিল যে পারসেপশন যদি আমি সোর্স অফ নলেজ না ধরি, তাহলে অন্য যে সকল সোর্স দেখলাম, মেমোরি কিংবা টেস্টিমনি, এগুলো তাহলে কিভাবে সোর্স থাকে আর কি, এরকম আমার কোশ্চেনটা ছিল। আচ্ছা, তোমার প্রশ্নটা ছিল যে মানে যদি আমরা আলোচনাটা ওইদিকে নিয়ে যাই যে পারসেপশন যদি পারসেপশনকে আমার যদি সোর্স অফ আমরা নলেজ যদি হয় কিনা, প্রশ্নবিদ্ধ করি তাহলে অন্যগুলো হ্যাঁ হ্যাঁ, আনকোয়েশ্চেন থাকে ভ্যালিড থাকে কিভাবে? কিনা। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হলো যে ওয়ান সাইডেড ডেলিভারির পরে যখন একটা মিউচুয়াল ডিসকাশন হয়, ইন্টারাকশন হয়, তখন আমাদের বিষয়টা ভালো করে মানে আমরা বুঝতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, টু পার্টিসিপেন্টস রেইজ হ্যান্ড। যারা হ্যান্ড রেজ নোটিস দিয়েছেন, সরাসরি মাইক্রোফোন অন করে আপনারা কথাটা বলতে পারেন। মানে আমাদের এখানে কোনো কেওস নাই। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, একজন আগে প্রণয়। জি স্যার। হ্যাঁ, প্রণয় না? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। প্রণয় বলো। স্যার একটা প্রশ্ন ছিল আমার, রিফ্লেক্স আর ইননেট কি সেম জিনিস? কি জানি প্রথমটা? স্যার রিফ্লেক্স, শরীরের যে রিফ্লেক্স সিস্টেমটা আছে ওইটার সাথে কি ইননেটকে আমি সেম জিনিস বলতে পারবো? রিফ্লেক্স এবং ইননেট একই জিনিস কিনা আর কি, না? জি স্যার। বা এটার মধ্যে সম্পর্ক বা পার্থক্য কি, এটা আর কি, না? জি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, নাইস কোয়েশ্চেন। থ্যাংক ইউ স্যার। আমি আচ্ছা আচ্ছা, আর এই যে আমাদের ফেনীর নাফিস যিনি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলেন। আপনার কথাটা বলেন। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা না স্যার, ওই আমি হচ্ছে মানে এপিস্টোমোলজি বলতে মানে এভাবে ঠিক আমি এপিস্টোমোলজি আসলে পড়িনি স্যার। আমি কিছু বই পড়তে যাই, আমার এপিস্টোমোলজি আলোচনা আমি মানে কিছু পড়ছিলাম আর কি স্যার। তো এই জায়গায় স্যার আমার মূল ইন্টারেস্ট হচ্ছে স্যার মানে দুইটা জায়গায়। একটা হচ্ছে মানে এই সোশ্যাল এপিস্টেমোলজি, যেটা আমি একটা কোর্স করতে যাই পড়ছিলাম, আর একটা হচ্ছে যেটা আমরা এসকেপটিসিজম, যেটা আমরা পড়ি আর কি। মানে আমি একেবারে আরো তরুণ বয়সে আরো আগে পড়ছিলাম যে পার্টানাসল এসকেপটিয়াল আছে, আমার সবাই অনুবাদ করছিল। মানে তখন থেকে আমার এসকেপটিজমের উপর একটা ভালো একটা ইন্টারেস্ট তৈরি হয়েছিল আর কি। বার্টন রাসেলের কি নাম বললেন? এসকেপটিক্যাল এসে এরকম একটা অনুবাদ, সংশয়বাদের রচনা, এরকম আচ্ছা একটা আচ্ছা 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 আমার সবাই অনুবাদ করছিল একদম প্রথম দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন স্যার ওই এসকেপটিক মানে একেবারে মডারেট এসকেপটিক থেকে আমি যেটা বুঝি আর কি, যে সাপোজ মানে রাসেলের এভাবে একটা উদাহরণ দিয়েছিল যে আপনি যখন জাস্টিফাইড করবেন সেখানেও আপনার ডিসিভ হওয়ার একটা ব্যাপার আছে কিন্তু। কারণ হচ্ছে একটা ঘড়ি থেকে আমি টাইমটা ডিসেন্ড করলাম, ঘড়িটাও আসলে ভুল জায়গায় থেকে আসতে পারে বা ঘড়িটা নষ্ট হয়ে থাকতে পারে। তাহলে এখানে জাস্টিফাইড ট্রু বিলিভের মধ্যেও আসলে এসকেপটিকের একটা ব্যাপার আছে আর কি। তাহলে স্যার আপনারা এই এসকেপটিকটা আসলে কখন পড়ান, বা হচ্ছে এটা আসলে কিভাবে আলোচনাটা আসে আর কি? আচ্ছা আচ্ছা, এখানে আমার কিছু জানার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা সাধারণত ব্রেকে 5টা প্রশ্ন নিই। আজকে আমরা জনাব নাফিস, উনি বেশ সিনিয়র, অবশ্যই আমার তুলনায় অনেক ইয়াং, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের রেগুলার স্টুডেন্টের তুলনায় অনেক সিনিয়র মানুষ, অনেক লেখাপড়া করেন। ওনার ব্যক্তিগত সংগ্রহে প্রায় 6,000-এর মতো বই আছে। এবং আমাদের হারারির পরে সেমিনার যেটা করেছিলাম, ইউভাল নোয়া হারারি, সেখানে তিনি পার্টিসিপেট করেছিলেন। এবং আমরা সারপ্রাইজ হলাম যে হারারি যখন বিখ্যাত হয় নাই তখনই প্রায় 11-12 সালের দিকে উনি হারারির সাথে অনলাইন কোর্স করেছেন।
পড়াশোনাটা এক ধরনের ওনার নেশা বলা যায়। তো যাই হোক, উনি একজন মুক্ত চিন্তার মানুষ। আমাদের ক্লাসে পার্টিসিপেট করেছেন, ধন্যবাদ। আমরা এটা পরে আলোচনা করব, প্রশ্নগুলো আমরা আমাদের লেকচারের বাকি অংশটা আমরা আবার ক্যারি অন করি আর কি। হ্যাঁ, আমি প্রশ্নগুলো নিয়ে নিলাম, সেকেন্ড ব্রেকের সময় আমরা আলোচনাটা ক্যারি অন করি। ওকে, আমরা যে আলোচনাটা করছিলাম সেখানে যে এরপরে পরের ইয়াতে হলো যে হোয়াট ইজ পারসেপশন। আমি ব্রেকের আগেই বলেছি যে পারসেপশন বলতে এখানে আসলে সেন্স এক্সপেরিয়েন্সের কথা বলা হচ্ছে। ইউজুয়াল সেন্সে লোকেরা আইডিয়া হচ্ছে যে পারসেপশন বলে, সেরকম না। তো অবজেকচুয়াল, সিইং অ্যাজ, সিইং দ্যাট, এই তিনটা বিষয় আমরা এখানে আলোচনা করব। আমরা যদি পারসেপশনের কথা বলি, মানে অভিজ্ঞতার কথা বলি, সবচেয়ে স্ট্রং অভিজ্ঞতা হচ্ছে ভিজুয়াল পারসেপশন, মানে দেখার মাধ্যমে আমরা যেটা পাই। তো তাহলে ভিজুয়াল পারসেপশনের মধ্যে কি থাকে? যে এক পারসিভার, যে দেখছে, দ্য অবজেক্ট, যেটাকে দেখা হচ্ছে, এবং দ্য রিলেশন, দ্য পারসেপচুয়াল রিলেশন, এই যে আমরা চোখের দৃষ্টির মাধ্যমে যেটা দেখছি। বাট হোয়াট এক্স্যাক্টলি ইজ দিস পারসেপচুয়াল রিলেশন? এই রিলেশনটা কি আসলে? And what exactly are the objects that we perceive when we perceive, and how do we gain knowledge of the world by perceiving objects in it? এখন ইউজুয়াল লোকেরা বলবে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আমরা টেস্ট পাচ্ছি, আমরা স্পর্শ পাচ্ছি, আমরা আমাদের এক্সপেরিয়েন্সের মধ্যে পাচ্ছি, দ্যাটস অল। কিন্তু আমাদের এই আলোচনাটা হচ্ছে অন্টোলজি অফ নলেজ। আমরা নতুন কোনো জ্ঞান এখানে তৈরি করি না জ্ঞান তত্ত্বে, বরঞ্চ আমরা সাধারণভাবে যেভাবে আমরা জানি, সে বৈজ্ঞানিক জ্ঞান থেকে শুরু করে সাধারণ মানুষের জ্ঞান, এই জ্ঞানগুলোকে বিশ্লেষণ করে জ্ঞানের স্বরূপ, ভিতরে যে জিনিসটা কি, এটার ট্রু নেচার বা ক্যারেক্টারিস্টিকটা কি, সেটা আমরা জানার চেষ্টা করি, যেটা আমাদেরকে সঠিক জ্ঞান পেতে সহায়তা করবে, গাইড করবে। সেজন্য তাহলে হ্যাঁ, আমি আমার দেখার বিষয়টাকে দেখলাম, আমি দেখছি, তা হলো একটা রিলেশন হয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কি, সেগুলোর মানে অন্টোলজি, মানে ভিতরকার বিষয়টা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা যেমন যদি দেখি যে এখানে একটা উদাহরণ বলছে যে a dog sees Peter Henry walking past. The dog sees Peter Henry. এখন একজন লোক হেঁটে যাচ্ছে, একটা কুকুর লোকটাকে দেখলো। ওকে, আমি যারা আমাদের এখানে প্রশ্ন করেছেন তাদের মধ্যে যে কোনো একজন মাইক্রোফোন অন করে আমাকে হেল্প করবেন যে একটা কুকুর রাস্তার মধ্যে আমাকে দেখতে পেলো, হেঁটে যাচ্ছে। কুকুরটাকে জানবে যে প্রফেসর মোজাম্মেল হক ইজ ওয়াকিং ওভার? না, জানবে না। কুকুরটা কি না। জানবে? যে একটা মানুষ হেঁটে যাচ্ছে, তাই না? একদম। আচ্ছা আচ্ছা, তাহলে কুকুরটা যদি এমন একটা দ্বীপের হয় বা বিচ্ছিন্ন জায়গা যেখানে কখনো মানুষ দেখা যায় নাই, হ্যাঁ, সঙ্গীতা, সে কি কুকুরটা কি ভাববে যে একটা মানুষ যাচ্ছে এটা ভাববে, নাকি একটা প্রাণী যাচ্ছে এটা ভাববে? প্রাণী, কারণ সে তো মানুষের সাথে পরিচিত নয়। পরিচিত না, এক্স্যাক্টলি। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা এটুক থেকে বুঝতে পারি যে আসলে যখন আমরা কোনো কিছু দেখি, আমরা নিজেরাও সেরকম, তখন আমরা কিন্তু মানে একটা কথা বলে না যে মনের চোখে দেখি, হ্যাঁ, আমাদের ধারণা দিয়ে দেখি, এক একজন এক এক ভাবে দেখে। একটা ইয়েতে যদি এখন একটা 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 বৈজ্ঞানিক যন্ত্র, এই বৈজ্ঞানিক যন্ত্রটাকে যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে এটা একটা বৈজ্ঞানিক যন্ত্র। আচ্ছা, এই যন্ত্রটা যে অপারেট করে সে কিন্তু যন্ত্রটাকে একটু ভিন্নভাবে দেখে, চোখের দৃষ্টি কিন্তু সমান। আর ডেমনস্ট্রেটর চেয়েও যন্ত্রটাকে ভিন্নভাবে দেখে রিড করতে পারে, সেটা হচ্ছে প্রফেসর বা রিসার্চার যারা আছে তারা। আচ্ছা,
যারা গুহা মানব, সাপোজ যাদের চোখের দৃষ্টি সমান আছে, যারা কোনোদিনও এই ধরনের যন্ত্রের সাথে পরিচিত নয়, সেই যন্ত্রটা দেখে কিন্তু সে যন্ত্র মনে করবে না, সে এটাকে বস্তু মনে করবে, একটা জিনিস মনে করবে, এবং তার চেনা জানা কোনো জিনিসের সাথে সে মিলাতে চাইবে। তার মানে হচ্ছে যে আমরা যখন কোনো কিছু দেখি তখন এটা আমরা আমাদের মতো করেই দেখি। কুকুরটা জানে না যে পিটার হেনরি এখানের মধ্যে হেঁটে যাচ্ছে। Suppose the dog then sees a Porsche drive past. He sees the Porsche but don't know that it is a Porsche. তাহলে একটা আহ, গাড়ি যাচ্ছে, এইটা অমুক গাড়ি, সেটাই বুঝবে না, সে মনে করবে যে একটা কিছু যাচ্ছে, সামথিং ইজ মুভিং, এরকম। The underlying point here is that seeing an object does not imply that one sees what it is that one sees. It should be clear that one can see something or someone without knowing that what it is and who it is or what kind of thing it is. তাহলে কেউ কোনো কিছু দেখতে পারে, কিন্তু সেই জিনিসটা যে আসলে কি সেটা না দেখা সত্ত্বেও সেটা সে দেখতে পারে। আমি আবার যদি সঙ্গীতার কাছে আসি, যে এইটা দেখে আমার হাতে এটা কি, পেন। রাইট। আচ্ছা, যারা পেনের সাথে পরিচিত না তারা কি মনে করবে? তারা তারা রং এবং আকারটা প্রত্যক্ষ করবে, মানে বাহ্যিক যেটা একটা বস্তু হিসেবে তারা ধরবে। আর বস্তুরও জ্ঞান যাদের নেই তারা তাদের তাদের কোনো তাদের রং এবং আকারটাই সম্ভবত, মানে খুব প্রাইমারিলি আমি যদি দেখি তাহলে রং এবং আকারটাই সবার প্রথমে কানেক্ট। তার মানে হচ্ছে যে এটার যে বেসিক, ওই যে আমরা জন লকের মানে প্রাইমারি কোয়ালিটি সেকেন্ডারি কোয়ালিটিতে ভাগের মধ্যে যদি যাই, তারা এগুলোর যে বেসিক কোয়ালিটিস গুলো আছে সেগুলো দেখবে। ওকে, এখানে একটা লেখা আছে, মানে কলমটা একটা ব্র্যান্ড, একটা লেখা আছে, এই লেখাগুলো সে লেখা হিসেবে বুঝবে না, বুঝবে না, বা যদি সে পড়তে পারে তাহলে সে পড়ার চেষ্টা করবে সেসব, কিন্তু তার পূর্ব অভিজ্ঞতা যেহেতু নেই, সে এটা দেখার সে বলতে পারবে না বস্তুটা কি, সে জানার চেষ্টা করতে পারে। একটা ফানি একটা সিনেমা আছে, আমি মাঝে মাঝে বলি, সেটা তোমাদের পশ্চিমবঙ্গের লোকেরা দেখেছো কিনা, যে গডস মাস্ট বি ক্রেজি। না, দেখা হয়নি। আচ্ছা, এটা অনেক পুরনো, খুবই ফানি একটা সিনেমা। ওই যে আফ্রিকার একটা গহীন মানে মরুভূমির মধ্যে এরা থাকে, তারা বুশম্যানরা, তো সভ্যতা থেকে বিচ্ছিন্ন, তো ওখান দিয়ে হেলিকপ্টার দিয়ে যাওয়ার সময় একটা কোকের বোতল ফেলছে, এটা পড়ছে ওদের এলাকার মধ্যে। এই বোতল নিয়ে একটা মহাকাণ্ড শুরু হয়ে গেছে ওদের মধ্যে, হ্যাঁ। এবং ওরা বলছে যে আকাশে যে এই যে মানে বিমান আসা যাওয়া করে, হেলিকপ্টার আসা যাওয়া, তারা মনে করে দেবতারা আকাশে আসা যাওয়া করে। এখন যখন বোতলটা যখন পড়ছে তখন বলছে দেবতাদের তো মাথা খারাপ হয়ে যায়, ক্রেজি করছে, এটা স্বর্গ থেকে আমাদেরকে জিনিসও ফেলা শুরু করছে, হ্যাঁ। তো এটা নিয়ে একটা সিরিজ আছে 3 পর্বের, খুবই ফানি আছে, একটু ভালগারিটি আছে বুশম্যানদেরকে দেখানোর জন্য যতটুকু জরুরি, কিন্তু খুবই ফানি। তো ওই কোকের বোতলটাকে তারা যেভাবে দেখছে সেটা কিন্তু কোকের বোতল হিসেবে দেখে না। আমরা এখানে যেটা আলোচনা করছি যে কেউ যখন কোনো কিছু দেখে তখন সে মানে এই জিনিসটা আসলে কি এবং এইটা কে বা কোন ধরনের জিনিস, এই ধরনের ক্যাটাগরাইজেশন, তারপরে তাকে আমরা আমাদের এপিস্টেমিক ফর্মে যা কিছু ঘটে এগুলো ছাড়াই কিন্তু সে দেখে। তাহলে আমরা এখন বুঝতে পারছি, ওকে, অফ ইউর মাইক্রোফোন। There seems to be an important difference between simply seeing an object, যেটাকে আমরা বলছি objectual seeing, আর হলো seeing the object as something, someone or some kind of thing, যেটা আমরা বলছি seeing as। তাহলে একটা objectual seeing আর হলো seeing as, what does this difference amount to? এটা এই ডিফারেন্সটা করে আমরা কি পাই? The key contrast is that seeing something as something implies have a belief about the thing is। তাহলে আমরা কোনো কিছুকে যখন কোনো সিইং এজ হিসেবে দেখি তখন সেটার ব্যাপারে আমাদের একটা এপিস্টেমিক বিলিফ ফর্ম। Belief then seems to be a crucial part of seeing something as something.
but there is more to seeing than objectual seeing or seeing as. তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম অবজেক্চুয়াল সিইং, তারপর আলোচনা করলাম সিইং অ্যাজ, এখন আলোচনা করছি সিইং দ্যাট। When we see an object, we may also see that it is a certain way, not the other way. It is in a certain way. So, in addition, যখন আমরা কোনো কিছু দেখি একটা নির্দিষ্ট ওয়েতে দেখি, এই যে নির্দিষ্ট ওয়ে, এইটা আমাদেরকে একটা মানে বিশেষ একটা জ্ঞান দেয়। In addition to this objectual seeing and seeing as, we seem to have seeing that something is a certain way, seeing that. Now, this kind of seeing that things are in a certain way is often called propositional seeing or propositional perception if we are talking about perceptual in general. তাহলে আমি এখানে এটা সামারাইজ করি এভাবে যে মানে সিইং পারসেপশন নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে সিইং অ্যাজ, এর আগে হচ্ছে অবজেক্চুয়াল সিইং। তাহলে একটা গুহা মানব যখন ল্যাবরেটরির অ্যাপারেটাসটা দেখবে, সে হলো এটা অবজেক্ট হিসেবে দেখে, আর আমরা যখন দেখি তখন এটাকে যন্ত্র হিসেবে দেখি। অপারেটররা এটা আরো ভালো করে দেখে, রিসার্চাররা এটা থেকে আরো জ্ঞান বের করতে পারে। তাহলে ডেমনস্ট্রেটর ওই যন্ত্রটা খুব ভালো করে ব্যবহার করতে পারে, কিন্তু ডেমনস্ট্রেটর কিন্তু ওই ডাটাগুলো থেকে জ্ঞানটা বের করতে পারে না। ডাটাগুলো থেকে জ্ঞান বের করতে পারে ওই ল্যাবরেটরির যিনি প্রফেসর বা যারা রিসার্চার তাহলে তাদের কাছে এটা সিইং দ্যাট, এটা প্রপোজিশনাল ফর্মে আসে, হ্যাঁ এটা থেকে তারা এটা আসলো। তাহলে কোনো একটা ইন্দ্রিয় উপাত্ত থেকে যতক্ষণ না আমরা কোনো একটা বিলিফ ফর্ম করবো, নলেজ এক্সট্রাক্ট করব, ততক্ষণ পর্যন্ত ওই ইন্দ্রিয় উপাত্তগুলো আমাদের জন্য তেমন কোনো কাজে না, এটা জাস্ট একটা অবজেক্চুয়াল সিইং হিসেবে কাজ করে। তাহলে পারসেপশন কখন আমাদের সোর্স হিসেবে কাজ করবে? পারসেপশন যখন আমাদেরকে জ্ঞান দিবে, যে জ্ঞানটা হচ্ছে যে আমরা একটা প্রপোজিশনাল ফর্মে যখন ক্লেম করতে পারবো, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা আমাদের জন্য একটা সোর্স হিসেবে কাজ করেছে। এরপরে আমরা মনে হয় এই চ্যাপ্টারটা আজকে শেষ করতে পারবো না, আমরা আর একটা পয়েন্ট আলোচনা করে প্রশ্ন উত্তরে গিয়ে শেষ করব, কারণ প্রশ্ন উত্তর শেষ করতে আমাদের প্রায় আধা ঘন্টা লাগবে। এবং আমি কোনো অবস্থাতেই 1.5 ঘন্টার বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না। এটা আসলে আমি 1.5 ঘন্টার বেশি কন্টিনিউ করতে চাচ্ছি না, আমার একটু যে ফিজিক্যালি আনইজি ফিল করছি, উইক ফিল করছি সেটার জন্য না, বরঞ্চ পার্টিসিপেন্টরা কতটুকু এনজয় করছে সেটা নিয়ে আমি নিশ্চিত না। তবে রেসিপ্রোকাল যদি হয়, ইন্টারেক্টিভ হয় পার্টিসিপেন্টরা করে, তাহলে আমি আরো 1.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাসও নিতে পারি। কিন্তু আমি আমাদের রেগুলার ক্লাসগুলো যেহেতু 1.5 ঘন্টা নিয়ে থাকি, এটাও আমি সেভাবে নিতে চাচ্ছি। তো আমরা আর 10 মিনিটের মতো টেক্সট আলোচনা করে এরপর প্রশ্ন উত্তরে চলে যাব, এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাস হবে আগামী রোববার, নেক্সট সানডে, এই বেলা 3টা থেকে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এর আগে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে ইউ সি হোয়াট ইজ পারসেপশন। সেখানে আমরা অবজেক্চুয়াল সিইং, সিইং অ্যাজ, সিইং দ্যাট এর পার্থক্যগুলো বুঝলাম। তাহলে শুধু দেখা মানে শুধু দেখা না, একটা হলো শুধুই দেখা, আরেকটা হলো কোনো কিছুকে কোনো কিছু হিসেবে দেখা, এবং শেষ পর্যন্ত সেটা থেকে একটা নলেজ ক্লেম করা। তাহলে তখনই দেখাটা সার্থক হয়ে ওঠে। এবার আসবো আমরা যে পারসেপশনের সাথে বিলিফের সম্পর্ক। হাউ ডাজ ইজ পারসেপশন এ সোর্স অফ প্রপোজিশনাল নলেজ? We are working with the assumption that knowledge is justified through belief. এটা আমাদের বেসিক অ্যাসাম্পশন। জাস্টিফাইড ট্রু বিলিফ নলেজ হবে, এটা সেই প্লেটোর সময় থেকে পর্যন্ত চলে আসছে। যদিও in 1963 এডমন্ড এল গেটিয়ার, তিনি আমার মতো একজন অলস প্রফেসর, যিনি খুব একটা লেখালেখি করেন নাই, ওনার চাকরির বাঁচানোর জন্যই উনি বাধ্য হয়ে 3 পৃষ্ঠার একটা আর্টিকেল লিখেছেন, তাও স্প্যানিশ ভাষায় এটা প্রথমে ছাপিয়েছেন, লিখেছিলেন ইংরেজিতে আমেরিকান প্রফেসর।
সেখানে সেটা হইচই ফেলে দেওয়ার পরে সেটার অরিজিনাল ভার্সনটা পাবলিশ করা হয় 3 পৃষ্ঠার মাত্র একটা আর্টিকেল। সেখানে উনি দেখাচ্ছেন যে ইন সাম কেসেস আমরা দেখি যে ইট ইজ জাস্টিফাইড, ইট ইজ ট্রু and it is also believed, but we are not satisfied that it is knowledge. Actually those are lucky guess. তো উনি দুইটা উদাহরণ দিয়ে সেখানে দেখাইছেন। তখন উনি ওনার আর্টিকেলে শিরোনাম করেছেন যে ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ নলেজ। ওকে, তো এরপর থেকে সমকালীন জ্ঞান তত্ত্বের আলোচনাটা শুরু হয়ে যায়। আর সমকালীন জ্ঞান তত্ত্বের আগে জ্ঞান তত্ত্বের যে আলোচনাটা ছিল সেই আলোচনাতে ফোকাস ছিল সোর্স অফ নলেজ। এই জন্য আপনারা দেখবেন যে কোন একজন ফিলোসফারের জ্ঞান তত্ত্বের যখন আলোচনা করা হয় তখন তিনি বেসিক্যালি এক্সপেরিয়েন্স কে গুরুত্ব দিয়েছেন বেশি নাকি রিজনকে বেশি গুরুত্ব দিয়েছেন সেই আলোচনাটা হয়। কিন্তু সমকালীন জ্ঞান তত্ত্বে এসে সোর্সের বিষয়টা বাদ যায় নাই, সোর্সটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি গুরুত্ব হয়ে দাঁড়াইছে জাস্টিফিকেশন, মিনিং ভেরিফিকেশন। And you already know justification is the link between truth and belief. Something is true by itself, এবং এটার সাথে আমি কিভাবে কানেক্টেড হয়েছি, কিভাবে আমি ট্রুথটাকে পেয়েছি, ওই কিভাবে পাওয়াটা, এটা অভিজ্ঞতা না বুদ্ধি না কিভাবে, এই যে আমরা যে আলোচনা করলাম একটা সোর্স গুলো, এই সোর্স গুলো দেখাইতে হবে অন্যরা যাতে এটা ভেবে পেতে পারে। অন্যরা বলতে অ্যাটলিস্ট দ্য কমিউনিটি, দ্য মেম্বার্স অফ দ্য কগনিটিভ কমিউনিটি অর নলেজ কমিউনিটি। সো এই যে আমরা ধরে নিই যে সাধারণভাবে যে নলেজ হলো জাস্টিফাইড ট্রু বিলিফ, যদিও গেটিয়ার প্রবলেমটা আমরা পরে একটা চ্যাপ্টারে আলাদাভাবে আলোচনা করব। এটা ধরে নেওয়া সত্ত্বেও উই ফেস টু ইনিশিয়াল কোয়েশ্চেন, ডাজ পারসেপশন গিভ রাইজ টু বিলিফ? Does perception give rise to true belief? Are perceptual beliefs justified? এই প্রশ্নগুলো আমাদের মধ্যে আসে, জেটিভি রিলেটেড প্রশ্নগুলো জাস্ট পারসেপশন নিয়ে আমাদের মধ্যে আসে। If we can answer yes to all three, then it would seem that perception can be a source of knowledge. তাহলে পারসেপশন যদি আমাদেরকে বিলিফ দিতে পারে, সেই বিলিফ যদি ট্রু বিলিফ হয় এবং সেটা যদি জাস্টিফাই করা সম্ভব হয়, তখন আমরা বলতে পারি হ্যাঁ, পারসেপশন ইজ এ সোর্স, ভ্যালিড সোর্স অফ নলেজ। তাহলে এগুলোকে আমরা যাচাই করি একে একে। পারসেপশন typically not invariably give rise to belief. পারসেপশন আমাদেরকে সাধারণত টিপিক্যালি আমাদেরকে সাধারণত সবসময় না, আমাদেরকে বিলিভ দেয়। In many cases, in most of our conscious life, we do believe that we perceive. এখন আমি আবার স্ক্রিন শেয়ার অফ করে আমার দিকে যাচ্ছি। এখন প্রতি মুহূর্তে যে আমরা এটা শুনছি, প্রতি মুহূর্তে আমরা যখন জেগে থাকি, ইভেন যখন আমরা জেগে থাকি না তখনও প্রতিটা মুহূর্তে আমরা নানা ধরনের ইন্দ্রিয় অভিজ্ঞতাগুলো পাচ্ছি। ওকে, সো আমার কথা শোনা যাচ্ছে এবং যারা ভিডিও অন করে দেখছো তারা নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছ। Am I right? Anyone response me? হ্যাঁ। আচ্ছা, again সঙ্গীতা। আচ্ছা, তো আর ইউ শিওর যে মানে এই তুমি যা স্ক্রিনে যেটা দেখছো সেটার পিছনে রক্ত মাংসের আমার যে শারীরিক বৈশিষ্ট্যগুলো আছে সেরকম একটা লোক বসে আছে? আর ইউ শিওর? এমন তো হতে পারে যে একটা সিমুলেশন হচ্ছে কোনো না কোনো ভাবে। হ্যাঁ, আমি যদি স্কেপটিক ওয়েতে ভাবি তাহলে আমি এটা ভাবতেই পারি যে হ্যাঁ, এই মানুষটাই কি সেই মানুষটা, বা এই ব্যক্তি কি সেই ব্যক্তি, এটা মনে হতেই পারে। কিন্তু কিন্তু এই মুহূর্তে আমি সেসবের মধ্যে না গিয়ে মনে হচ্ছে একদম যেই মানুষটার সাথে কথা বলেছিলাম মাস্টারমশাইয়ের সাথে, সেই মাস্টারমশাই পড়াচ্ছেন আমাদের। আচ্ছা, এখন এগুলো তোমার আস্থা বিশ্বাস, তোমার একটা ইয়ে যে মাস্টারমশাই আছে, ঠিক আছে স্যার। ওই ব্রেইন ইন এ বেড, এটা আমার তো এক্সপেরিয়েন্স, মানে ইনজেস্টেড এক্সপেরিয়েন্স হতে পারে। নাফিস, হ্যাঁ নাফিস, আচ্ছা ঠিক আছে, ওই যে ব্রেইন ইন এ বেড যেটা বলে, আমি ওদিকে এক্সপেরিয়েন্স
ওদিকেই আমি সঙ্গীতের সাথে আলাপটা নিয়ে যাচ্ছিলাম, যেটা বলছেন আমি ওনার সাথে সঙ্গীতের সাথে এটা কন্টিনিউ করি। হ্যাঁ, আচ্ছা, আপনার মাইক্রোটা অফ করে দেন। থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। হ্যাঁ, মানে আপনি যে কথা বলেছেন এর জন্য কিন্তু আমি কিন্তু মাইন্ড করি নাই। ওকে, ঠিক আছে। আমরা একসাথে বসে কথা বলতে বললে সবার কথাগুলো একসাথে শুনতে পেতাম এবং আমরা পরস্পরের ফেসিয়াল এক্সপ্রেশন গুলো দেখতাম। তো সঙ্গীতা, তোমার সামনে প্রেফারেবলি কি কোনো কলম টলম আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। আচ্ছা, তোমার কলমটা তুমি হাতে ধরো তো। এটা আমি তো আমার ধরলাম। হ্যাঁ, নিয়েছি। আচ্ছা, তোমার হাতে যে কলমটা আছে, তোমার এই হাতে কলম থাকার জ্ঞানটা তো তোমার মাথার মধ্যে আছে, তাই না? একদম। তো তোমার মাথার মধ্যে যদি এখন এই কলমটা কি হাতে আছে না মাথায় আছে? হাতে আছে, কিন্তু কলমের ধারণাটা মাথায়। কলমটা যে হাতে আছে এই ধারণাটা মাথায় আছে। হ্যাঁ। তাহলে হাতের মধ্যে মনে করো কলমটা আছে, কিন্তু কোনো কারণে তোমার মাথার মধ্যে কলম থাকার কোনো ধারণা নাই। তাহলে এই কলমটা কি তোমার জন্য কি অস্তিত্বশীল থাকতো? না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আবার যদি উল্টা হয়, যে কলমটা আসলে তোমার হাতে নাই, কিন্তু হাতে থাকার যে অনুভূতিগুলো সেগুলো কোনো না কোনো ভাবে, যে ম্যাট্রিক্স সিনেমাতে যেটা দেখাইছে, এটা তৈরি করে তোমার মধ্যে ফ্ল্যাক্সিলোড করে, মানে ইনসেপ্ট করে দিল ব্রেনের মধ্যে। পারসেপশন, যেটা আমরা একটু আগে বলেছি, সেন্সেশন থেকে যেটা যায়। তাহলে এক্সটার্নাল সেন্সেশন থেকে যে পারসেপশনটা যায়, হুবহু থিওরিটিক্যালি আমরা যদি এটা আলোচনা করি, এটা থট এক্সপেরিমেন্ট হিসেবে, হুবহু সেই পারসেপশনটা যদি তোমার ব্রেনের মধ্যে ক্রিয়েট করে দেওয়া যায়, ইউ উইল ফিল যে তোমার হাতে কলমটা আছে, যদিও কিন্তু কলমটা নাই। এমন হতে পারে না? হ্যাঁ, হতেই পারে। যেমন আমরা সহজভাবে স্বপ্নের ক্ষেত্রে দেখি, স্বপ্নে তো আমরা অনেক কিছু দেখে ফেলি, কিন্তু সেইগুলো তো মানে সেই মুহূর্তে তো বাস্তবটা একেবারেই আলাদা। মানে আমরা যদি এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে, তাহলে আমরা আবার স্ক্রিন শেয়ারের দিকে যাই। তার মানে হচ্ছে যে আমরা যেটা পারসিভ করি, এই যে এখানে লেখা আছে, আমরা যেটা পারসিভ করি, অ্যাকচুয়ালি আমরা বিলিভ করি যে আমরা পারসিভ করি। মানে আমাদের যে অভিজ্ঞতার বিষয়টা, আমাদের এই অভিজ্ঞতার বিষয়গুলো আমাদের কিন্তু অভিজ্ঞতাগত বিশ্বাস, ইংরেজিতে যদি আমরা বলি এম্পেরিক্যাল বিলিফ। এবং এই বিলিফের কথা যারা বলেছে, এই বিলিফের সাথে কিন্তু আস্তিকতা নাস্তিকতা, আমরা যে বিলিফের কথা বলি ঈশ্বর থাকার, এগুলোর সম্পর্ক না। এটা হলো এপিস্টেমিক বিলিফ। ওকে, এবং এপিস্টেমোলজিতে সবাই এই বিলিফের পক্ষে। ওকে, লরেন্স বনওর বা বনজোর উচ্চারণ করা হয়, আসলে যেটা উচ্চারণ হয়। লরেন্স বনওর ইনি চিজমের বইয়ের মধ্যে আছে যে এম্পেরিক্যাল বিলিফের কথা বলেছেন। বাট আমরা যে এক্সপিরিয়েন্স গুলো পাই, এই এক্সপিরিয়েন্স গুলো পাই বলে আমরা বিলিভ করি। তবে আমরা এটাও মনে করি যে আমাদের এই বিলিফ গুলো শুধু মিয়ার বিলিফ না, ডগমেটিক বিলিফ না, আমাদের উইশফুল থিঙ্কিং না, এগুলো ট্রুথ আছে এটার পেছনে, ট্রু বেসড, এবং সেগুলো জাস্টিফায়েবল বা ভেরিফায়েবল, and anybody can check it. So let's proceed on. We do believe that microphone off করে দাও. We do believe that we perceive. If it seems that there is a glass of cold drink on the table in front of us, we act accordingly, and we are willing to say that there is a glass of cold drink on the table. If we are asked whether the drink there is a drink or not, তাহলে আমার গ্লাসের টেবিলের পরে যদি একটা ইয়া থাকে আমার টেবিলের উপরে, যেমন আমি পানির একটা নিলাম, ওকে, প্লিজ অন দ্য টেবিল। তাহলে আমার টেবিলের উপরে একটা পানির মগ আছে, গ্লাস আছে, এটা যদি থেকে থাকে, তাহলে আমি এটা বিশ্বাস করি যে হ্যাঁ, দেয়ার ইজ এ গ্লাস অফ ড্রিঙ্ক অন দ্য টেবিল, ওয়াটার সাপোজ, এটা আমরা মনে করি। কিন্তু আমরা সবসময় দেখলেই কিন্তু সেরকম মনে করি না। আমরা যদি এখানে নিচে লেখছে যে আমরা যখন একটা দেখি যে একজন জাদুকর সে একটা হাত কেটে ফেলতেছে একজনের, হ্যাঁ, আমরা চোখে দেখতেছি এবং ব্লিডিং হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এটা বিশ্বাস করি না যে সত্যি করে এটা হাত কাটা যাচ্ছে। এবং সত্যিকার ভাবে এই ধরনের কোনো দুর্ঘটনা হইলে আমি যেভাবে দৌড়ে যেতাম, রেস্কিউ করতাম বা যা কিছু করতাম, তাকে স্টপ করতাম বা ভিকটিমকে সাপোর্ট দিতাম, সেটা করতাম, সেটা কিন্তু আমি করছি না। তাহলে আমি কিন্তু যখন ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখতেছি, তখন কিন্তু আমার দেখাটা ঠিক থাকা সত্ত্বেও
আমার অন্য একটা পূর্ব ধারণা বা অন্য কিছু আমার বিলিফ আমার এই বিলিফটাকে ইয়ে করে দিচ্ছে, মানে স্টপ করে রাখতেছে, এটাকে কাউন্টার করতেছে। Your lack of belief means that you are unwilling to do the normal things that you do if someone cut off someone's hand. You don't run onto the stage trying to help. You don't ring to an ambulance so on. You have the same experience, but in one case you believe what you see, in another case you don't. তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা ধারণা স্বয়ং আমাদেরকে সরাসরি কোনো জ্ঞান দেয় না, বরং আমাদের মধ্যে ধারণার যে সমষ্টি আছে, আমাদের যে জ্ঞানের সমষ্টি আছে, আমাদের যে এক্সপেরিয়েন্সের যে একটা টোটালিটি আছে, সেটা মিলে আমরা একটা সিদ্ধান্ত নেই। তার মধ্যে আমাদের কোনোটাকে শক্তিশালী করে, কোনোটাকে ইভেন কাউন্টার করে। The key point here is that the beliefs we form are not just based on what we see at the moment. তাহলে এছাড়া আমাদের আদার কতগুলো বিলিফ আছে, যে বিলিফ গুলো আমাদের এক্সপেরিয়েন্সিয়াল বিলিফ গুলোকে আইদার সাপোর্ট করে আর সেগুলোকে ক্যান্সেল করে। if you believe that you are a theater, তাহলে তুমি এক ধরনের আচরণ করবা। আর তুমি যদি মনে করো যে না তুমি এটা থিয়েটারে নাও, তাহলে তো তুমি অন্যভাবে আচরণ করবে। তাহলে আমাদের কিছু বিলিফকে সাপোর্ট করে, স্ট্রং করে, কিছু বিলিফকে সাসপেন্ড করে। But in general, we tend to believe that our eyes tell us what our eyes tell us, unless we have some other reason which give us ground to discount the evidence of our belief. তাহলে আমাদের যদি কাউন্টার কোনো এভিডেন্স না থাকে, রিফিউটিং কোনো ক্লেম যদি না থাকে, তখন আমরা সাধারণত আমাদের এক্সপেরিয়েন্সকে গ্রহণ করি। We can talk of perceptual beliefs as a way of referring to beliefs about the observable world and are based upon our perception on it. But knowledge is more than just belief. শুধু বিলিফ হইলে হবে না, knowledge requires true belief. Knowledge requires justification of the belief. এই যেখানে আছে ট্রুথ থাকতে হবে এবং জাস্টিফিকেশন থাকতে হবে। But does perception provide us with true beliefs? Are our beliefs based on perception justified? Do we have a right to believe that our senses always tell us true? এখানে তখন আমাদের নেক্সট আলোচনার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে ফলিবিলিজম। ফলিবিলিজম মানে আমাদের ভুল হওয়া। পারসেপচুয়াল বিলিফস আর অলওয়েজ ফলিবল। দ্যাট মিনস এটা ভুল হইতে পারে। তাহলে আমি এই পানিগুলো নিয়েছিলাম আসলে খাওয়ার জন্য, কিন্তু ফর দ্য সেক অফ ডিসকাশন আমি পানিগুলোকে নষ্ট করে ফেলতে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। ওয়েল, আচ্ছা এটা দিয়ে করি। ওকে, সো আমি যখন এটাকে ডুবালাম, হাউ ডু ইউ সি? আপনারা কি কলমটার মানে একটা কন্টিনিউশন দেখতে পাচ্ছেন, নাকি পানি যেখান থেকে ডুবছে সেখান থেকে একটু আমরা এটাকে ভিন্ন রকম দেখতে পাচ্ছি? এই যে আমরা কিন্তু সেম লাইনে দেখতে পাচ্ছি না। তাহলে কলমটা কি পানির নিচে বাঁকা হয়ে গেছে? কেউ একজন মাইক্রোফোন অন করে বলেন। নো স্যার। না স্যার, এখানে হয় নাই স্যার। হয় নাই। আচ্ছা, তাহলে কলমটা সোজা। কলমটা এখানে পানিতে ডুবানোর পরে দেখা গেল যে এটা সারফেস থেকে মানে ভিন্ন লাইনে চলে গেছে, তাই না? জি স্যার, আলো প্রতিসরণের কারণে এরকম হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তো মানে আসলে আমাদের চেয়ে অনেক দ্রুত চিন্তা করতে পারেন, এটা জানেন। আপনি যেটা বলবেন সেটাও আমি জানি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি দুইটা উদাহরণ নেই, একটা উদাহরণে যদি আমরা যদি কলমটা সোজা, তারপরে কলমটাকে যখন আমি ডুবাই তখন সেটা হয়ে যায় বাঁকা, তখন সোজা, তাহলে আমরা প্রথম এবং তৃতীয় এক্সপেরিয়েন্সটাকে সঠিক মনে করি, দ্বিতীয়টাকে ভুল মনে করি, ভিজুয়াল মিস্টেক বলে মনে করি, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা
অন্ধকার পথে হাঁটার সময়ে একটা সাপের মতো মনে হলো। তো সাউন্ড যাচ্ছে না বলতে কে? সাউন্ড শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, সাপের মতো মনে হলো। এরপরে আমরা বাতি জ্বালিয়ে দেখলাম যে না, এটা একটা দড়ি। আচ্ছা, বাতি নিভানোর পরে আমাদের কাছে বা আমাদের পরবর্তী লোকদের কাছে এটা আবার সাপের মতোই মনে হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা প্রথম এবং তৃতীয়টাকে অভিজ্ঞতাটাকে ক্যান্সেল করে মাঝখানেটাকে সঠিক মনে করছি। আর কলমের ক্ষেত্রে প্রথমটাকে সঠিক মনে করি, তারপরে পানিতে ডুবানোর পরে যেটা সেটাকে ভুল মনে করি, আবার তোলার পরে যেটা সোজা দেখা যাচ্ছে এটাকে আমরা সঠিক মনে করি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে আমরা কলমের উদাহরণের ক্ষেত্রে পানিতে ডুবানোর ক্ষেত্রে প্রথম এবং তৃতীয়টাকে সঠিক মনে করেছি, দ্বিতীয়টাকে ক্যান্সেল করেছি। দড়ি এবং সাপের ক্ষেত্রে আমরা প্রথম এবং তৃতীয়টাকে ক্যান্সেল করে দ্বিতীয়টাকে মাঝখানেটাকে সঠিক হিসেবে নিয়েছি। তাহলে আমাদের এক্সপেরিয়েন্স গুলোর ক্ষেত্রে আমরা এরকম বেশ কম কেন করি? কোনো এক্সপেরিয়েন্সকে আমরা গ্রহণ করি, কোনোটাকে আমরা গ্রহণ করি না। কারণ আমরা যদি রেল লাইনের শেষ পর্যন্ত যেতে না পারতাম, তাহলে তো আমরা মনে করতাম যে রেল লাইনটা ওখানে গিয়ে বাঁকা হয়ে লেগে গেছে। আমরা যদি দিগন্তে যেতে না পারতাম, তাহলে দিগন্তে গিয়ে যে আকাশটা মাটির সাথে মিশে যায় নাই, সেটা তো আমরা মনে করতাম না। তাহলে যে বিষয়গুলোকে আমরা সঠিক মনে করি, সেগুলো কি আসলেই সঠিক কিনা এটা আমরা কিভাবে জানি? এখানেই হচ্ছে যে ফলেবিলিজমের কথা, যে পারসেপচুয়াল বিলিভস মে নট বি ট্রু। আমরা একটা পারসেপশনকে আরেকটা পারসেপশন দিয়ে রিপ্লেস করি বটে, কিন্তু আলটিমেটলি আমরা নিশ্চিত থাকতে পারি না যে সেটা আমাদের জন্য সঠিক হয়েছে কিনা। তাহলে জ্ঞানের ক্ষেত্রে আমাদের একটা এক্সপেকটেশন হচ্ছে যে জ্ঞান কি হবে। আমরা যখন বলি জ্ঞান, তাহলে আমরা এটাকে সবার উপরে স্থান দিই। মানে এটা শুধু ধারণা নয়, শুধু বিশ্বাস নয়, অনুমান নয়, কল্পনা নয়, প্রত্যাশা নয়, আশঙ্কা নয়, মানে এই ধরনের সিনোনিমাস কোনোটাই না, বরঞ্চ এটা জ্ঞান। তার মানে এটার একটা মর্যাদা আছে, এটার একটা মানে স্যাংটিটি আছে, এটার একটা স্ট্যাটাস আছে, এটা একটা স্পেশালিটি আছে। তাহলে সেই স্পেশালিটিটা কি? সেই স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে একটা সার্টেনটি আছে। নলেজ মাস্ট বি সার্টেন। সার্টেনটি ছাড়া কোনো নলেজ হতে পারে না। আমি যদি কোনো কিছুকে সম্ভাব্য বলি, এটা যে সম্ভাব্য এটা নিশ্চিত হইতে হবে। ইট মাস্ট বি সার্টেন দ্যাট ইট ইজ প্রবাবল। অনলি দেন সামথিং উইল বি প্রবাবল। ওকে, সো কোনো কিছু যদি ফলস হতে হয়, ইট মাস্ট বি সার্টেন দ্যাট ইট ইজ ফলস, আদারওয়াইজ ইট উইল নট বি ফলস। তো সার্টেনটি এমন একটা জিনিস যেটা জ্ঞানের মধ্যে থাকতে হবে। ওই থাকাটার সাথে ফলিবিলিজম কিন্তু মিলে না। হ্যাঁ, তাহলে আমি এখন যেটাকে সঠিক মনে করি আবার সেটাকে পরে ভুল মনে করবো, এ ধরনের বিষয়গুলো আসে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। যাই হোক, আজকে আমাদের যতটুকু আলোচনা করার ছিল ততটুকু আমরা আলোচনা করেছি এবং একটু সময়ও বেশি গেছে। এখন আমি যতটুকু আলোচনা করেছি ততটুকুর উপরে আগের প্রশ্নগুলোর এডিশনে কয়েকটা প্রশ্ন নেব, এরপরে সেগুলো নিয়ে আলোচনা করে আমাদের ক্লাস শেষ করব। সময় যেহেতু আমার আলোচনাতে একটু বেশি চলে গেছে, মিনিট 10, সেজন্য প্রশ্নগুলো আমি খুব দ্রুত নিব। যারা প্রশ্ন করতে চাও তারা মাইক্রোফোন অন করে প্রশ্নটা করবা। পরিচয়টা বলবো যাতে আমি একটু রিলেট করতে পারি তোমার সাথে অ্যান্সারের সময়। প্লিজ। স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে, বাট এটা রিলেটেড কিনা এটা বুঝতেছি না। হ্যাঁ, বলে ফেলো। স্যার, আমরা যে ডেজা ভু দেখি, স্যার এটা কি স্যার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এরকম টাইপ কিছু? ডেজা ভু, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তারপরে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। প্রণয়। হ্যাঁ স্যার, পারসেপশনের উপর যদি ইমোশনাল ফ্যাক্টর নির্ভর করে, মানে একটা মানুষ একটা কিছু দেখছে কিন্তু আসলে অন্য মানুষ সেই জিনিসটা দেখছে না, অথবা ওর ভয় ওকে একটা জিনিস দেখাচ্ছে, ওই জিনিসটাকে কি বিলিভ করা যাবে? ওই কি সেই জিনিসটার উপর বিলিভ করতে পারবে? হ্যাঁ ঠিক আছে, প্রশ্নটা আমি লিখে নিলাম। তারপরে তোমার প্রশ্ন লিখে নিচ্ছে, এরপরে আরেকজন।
আসসালামু আলাইকুম স্যার। মুস্তাক। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল আর কি, এটা রিলেটেড কিনা বুঝতেছি না। আবার হচ্ছে স্যার কল্পনা স্যার না, তোমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, তুমি ভিডিও অফ করে দাও, তোমার নেটের মনে সমস্যা। স্যার হ্যাঁ বলো, এখন বলো। স্যার কল্পনা কি বিশ্বাসযোগ্য? হুম, আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ। তারপরে প্রশ্ন বলো। স্যার আসসালামু আলাইকুম। মিনহাজ। স্যার আপনি উদাহরণ দিয়েছিলেন যে উম, গম হচ্ছে গিয়া সেন্সেশন, গম থেকে আটা, আটা থেকে স্যার আপনাদের চিরাঙ্গা ভাষায় যেন কি বলে ওইটা তৈরি হয়, কাই তারপর পিঠা। কাই হ্যাঁ, কাই 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 থেকে পিঠা তৈরি হয়। নতুন একটা ভাষা শিখলাম, ধন্যবাদ স্যার। হ্যাঁ। তাহলে স্যার সেন্সেশন থেকে পারসেপশন, তাহলে সেন্সেশন থেকে যে পারসেপশন আসছে স্যার, এটা আমরা বুঝবো কিভাবে? এখানে তো কোনো বিস্তারিত আলোচনা পাচ্ছি না। এটা আমাদের আলোচনার আজকে বিষয় না, তো সেজন্য প্রাসঙ্গিক আমি বলেছি, তোমাকে আমি একটু বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। এরপরে কারো প্রশ্ন থাকলে ঝটপট বলে ফেলো, আজকে বেশি সময় দিতে পারবো না। আচ্ছা, প্রশ্ন বোধহয় আর কেউ করছো না, আমরা তাহলে আলোচনাতে চলে যাই। আর কেউ প্রশ্ন করবে? ওকে, তাহলে আমরা যে প্রশ্নগুলো আসছে সেগুলো আলোচনা শুরু করি। আমাদের যে সঙ্গীতা চন্দা, গ্যালাক্সি যে কি প্রশ্ন করবা? জি স্যার। হ্যাঁ কে? কিন্তু গ্যালাক্সি তো নাম না, নামটা কি? স্যার আমি ফাতিমা স্যার। ফাতিমা বলো। ফাতিমা মানে কি আমাদের পাশ করে দেওয়া স্টুডেন্ট ফাতিমা? জি স্যার। ও ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর জাস্ট সালাম দেওয়ার জন্য? স্যার আমি চাচ্ছিলাম একটা মন্তব্য করতে, আপনার সাথে কথা না বললে এমনি শান্তি লাগছে না স্যার। হ্যাঁ মন্তব্য বলে ফেলো খুব দ্রুত, আজকে একটু দেরি হয়ে গেছে তো, বলে ফেলো। স্যার অনেকের কোশ্চেন শুনে মনে হচ্ছিল যে তারা ফিলোসফিক্যাল কিছু টার্ম সম্পর্কে জানে না, মানে যে শব্দগুলো ব্যবহার করছে তাদের বেশিরভাগ প্রশ্নই শব্দ সম্পর্কে। তাই তারা যদি শব্দগুলো আরো ক্লিয়ারলি জানতো, আর আপনি যদি ওনাদেরকে ওই শব্দগুলো নিয়ে কিছু ডেফিনেশন প্রোভাইড করতেন, আপনার প্রশ্নের সংখ্যা কমে যেত আর মানসম্মত প্রশ্ন আসতো আমার মনে হয় স্যার। আচ্ছা 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 আচ্ছা, তার এটাকেও আমি একটা মানে প্রশ্ন হিসেবে নিলাম। সঙ্গীতা, তুমি তো আছো নাকি এখন? হ্যাঁ হ্যাঁ আছি আছি। আচ্ছা আচ্ছা, ট্রু মানে তুমি যে প্রশ্নটা করেছিল যে মানে ট্রু বিলিফ জাস্টিফাইড হয়েছে কিনা, এটা আমরা কিভাবে বুঝবো, এবং আমার কাছে যেটা জাস্টিফাইড অন্য কারোর কাছে এটা জাস্টিফাইড কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, বা এটার একটা মানে অবজেক্টিভ মাপকাঠি কি হবে সেটা আমরা কিভাবে বুঝবো। হ্যাঁ, তো এই বিষয়গুলো তো এই আলোচনার জন্যই হচ্ছে যে এই এপিস্টেমোলজি বা থিওরি অফ নলেজের এই বিষয়গুলো। এখন জ্ঞান যে আসলে কি হবে, তুমি আগের আমার ক্লাসের যে রেকর্ড আছে ইউটিউবে সেটা খুঁজে নিয়ে দেখতে পারো, সেখানে মধ্যে আমরা বলেছি যে আসলে আমরা জানি যে আমরা জানি, কিন্তু কিভাবে যে আমরা জানি এক্স্যাক্টলি সেটা কিন্তু আমরা জানি না। হ্যাঁ, এটা 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 একটা উদাহরণ হচ্ছে যে কবিতা লেখার মতো, যে যার মধ্যে কবিতা লেখার পটেনশিয়ালিটি আছে। তোমাদের ইন্ডিয়ারে একজন এই যে কি ভাষার এই যে ভদ্রলোক, তিনি পুরো লেখাপড়া করেন, একদম লেমেন, বেশ কবি, তার উপরে অনেক অনেক গবেষণা হয়েছে, অনেক মানে বিরাট একটা কিছু। হ্যাঁ, বিষ্ণুদেব নামটা আমি কনফিউজ করছি তো। এখন সেই লোককে যদি সাহিত্য ডিপার্টমেন্টে কবিতা নিয়ে যেগুলো পড়ানো হয়, প্রশ্ন করা হয়, যেগুলো নিয়ে লেখে থেকে স্টুডেন্টরা সার্টিফিকেট পায়, হ্যাঁ, সেগুলো নিয়ে তাকে যদি জিজ্ঞেস করা হয় সে কিছুই পারবে না, কিন্তু সে পারে।
সে কাজটা করতে পারে কিন্তু সে বলতে পারে না কিভাবে। তো ওই স্বভাব কবিদের যেমন কবিতার কোনো সংজ্ঞা সে বলতে পারে না কিন্তু কবিতা সে লিখতে পারে। তো আমাদের জ্ঞানের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা আসলে জানি কিন্তু আমরা যে কিভাবে জানি সেটা আমরা জানি না। সেজন্য মানে জ্ঞান তত্ত্বের বইগুলোর মধ্যে দেখা যায় যে মানে যেমন এই যে আমি চিজমের যে বইটার কথা বললাম, থিওরি অফ নলেজ, চিজমের সেই বইটা যেটা আমরা থার্ড ইয়ারে পড়াই, খুব কঠিন একটা বই। এবং এই যে গেটিয়ারের যে আমি আর্টিকেলের কথা বলেছি, ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ নলেজ, সেখানে 3টা রেফারেন্স আছে, তারপরে 2টি হচ্ছে যে এই ইয়ার উপরে এই চিজমের। এই চিজমের এই বইয়ের লাস্ট চ্যাপ্টারের টাইটেল হচ্ছে হোয়াট ইজ নলেজ। হ্যাঁ, তো আমরা এখনো জানি না আসলে কিভাবে যে আমরা জানি বা কি হলে জ্ঞান হবে, কিন্তু কেন জানি আমরা বুঝতে পারি। আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা হলে হবে, এটা হলে হবে। তাহলে কি জ্ঞান আমাদের মধ্যে দেয়া আছে? যদি দেয়া থাকে তাহলে আমরা আলোচনা করছি কেন? এগুলো কিছু ব্যাপার স্যাপার থাকে। যাই হোক, আমি সংক্ষেপে যেটা বলছি, আমরা যখন জ্ঞান অর্জন করি তখন আসলে আমাদের ভিতরে যে জিনিসটা আছে সেটা সম্বন্ধে আমরা সচেতন হয়ে উঠি এবং সেটাকে আমরা ব্যবহার করার মতো দক্ষ হয়ে উঠি। তখন আমরা বলি যে জ্ঞানটা আমরা অর্জন করেছি। ওকে, তো এখন আমাদের মধ্যে যে আইডিয়া গুলো থাকে, এখন আমি যে বিষয়ে জ্ঞান অর্জন করবো সেটা নিয়ে আমার নিজের আইডিয়া থাকতে হবে এবং আমার যে আইডিয়া আছে সেটা আমার মতো যারা কগনিটিভ এজেন্ট আছে, অন্য মানুষরা সাপোজ, তাদেরও সেটা সেভাবে পাইতে হবে। আমি যদি 2 2 4 পাই আর অন্যরা যদি 2 2 4 না পেয়ে যে 8 6 অন্য কিছু পাই, তাহলে 2 + 2 = 4 এই কথাটা সঠিক হবে না। তো একা একা যেমন ভাষা হয় না, তেমনি একা একা কোনো জ্ঞান হয় না। জ্ঞানটা হলো কি যাচাইয়ের একটা ব্যাপার আছে। ওই যাচাইটা হইতে হবে তাহলে একটা নিরপেক্ষভাবে হইতে হবে, মানে অবজেক্টিভলি হতে হবে। তো এগুলো আমরা কিভাবে করব, মাপকাঠিগুলো আমরা কোথায় পাবো? যারা ফাউন্ডেশনালিস্ট তারা বলবে আমাদের ভিতরে যে আছে, প্রকৃতি বা ঈশ্বর আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আর যারা কোহারেন্টিস্ট তারা বলবে না, আমাদের মধ্যে দেয়া নাই কিন্তু বস্তু জগতের মধ্যে সেগুলো আছে, আমরা সেগুলো থেকে সেগুলোকে নিতে পারি। তো সেগুলো আমরা গ্রাজুয়ালি সারাটা কোর্সের মধ্যে আলোচনা করব। আমরা যখন সেকেন্ড ইয়ারে কোর্সটা পড়াই তখন আসলে ওই আমাদের এক্স স্টুডেন্ট মমতা আমাদেরকে যে কথাটা বললো, হ্যাঁ ফাতেমা হচ্ছে ওর আসল নাম, মমতা হচ্ছে ডাক নাম, পাস করে গেছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্টুডেন্টস এর মধ্যে। সেটা হচ্ছে যে সেকেন্ড ইয়ারে পড়ানোর পরে অন্যান্য পরবর্তী ইয়ার গুলোতে আমরা একই বিষয়গুলাই পড়াই। তাহলে 2 ধরনের পড়া আছে। এক ধরনের পড়া হচ্ছে এক্সটেন্সিভ, ডেসক্রিপটিভ, এটা 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 এটা। আরটা হলো পড়া হলো ইন্টেন্সিভ, সেটা হচ্ছে যে একই বিষয় প্রথমে পরিচয় হলো, এরপরে আরো অ্যানালাইসিস করা হলো, এরপর আরো অ্যানালাইসিস করা হলো, ক্রমান্বয়ে ইনডেপথে যাওয়া। আমরাও এপিস্টেমোলজির সেকেন্ড ইয়ার থেকে যখন শুরু করি ক্রমান্বয়ে সেগুলোকে আরো ইনডেপথে যেতে থাকি উপরের ক্লাসগুলোতে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা গ্রাজুয়ালি আলোচনা করব। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন এন্ড পার্টিসিপেশন। কাম টু নাফিস, আমাদের স্টুডেন্ট নাফিস। নাফিস, তুমি কি আছো? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি সেটা তো আমরা মাইপে দেখতে বলতে পারি। হ্যাঁ, কিন্তু আমরা জ্যামিতি ব্যবহার করে মানে এরকম মানে স্কেল দিয়ে না মেপেই কিন্তু আমরা অনেক কিছুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অনেক কিছু বের করতে পারি। তো এই যে আমরা বের করি, এই বের করার ক্ষেত্রে আজকের আলোচনার মধ্যে যে ছিল সেরকম একটা জিনিসকে আমরা ব্যবহার করি। সেটা আমি তোমাকে এক সেকেন্ড এখানে দেখাই। আমরা এখানে উপরের দিকে ইনফারেন্সের কথা বলছিলাম, মনে আছে? ইনফারেন্সের কথা বলছিলাম না শুরুর দিকে? এই যে ইনফারেন্স। জি স্যার, জি স্যার। হ্যাঁ, আমরা ইনফারেন্সকে ব্যবহার করি, আমরা এগুলাকে জানতে পারি। তাহলে এই গডের যে আইডিয়াটা, গডকে তো সবাই মানে না, কারণ দুনিয়াতে সবাই আস্তিক না, অনেকে নাস্তিক, অনেকে সন্দেহবাদী, অনেকে হচ্ছে মুক্ত চিন্তা করে, যারা ইস্যুটাকে রিলেভেন্ট মনে করে না, ফ্রি থিঙ্কার। কিন্তু গড নাই যারা বলেন, নাস্তিকেরও কিন্তু গড টার্মের সাথে পরিচিত। গড টার্মটা তাদের কাছে একটা মিনিংফুল টার্ম। তাহলে গডের আইডিয়াটা আমরা কোত্থেকে পাই? মানে না মানা সেটা ভিন্ন কথা, আইডিয়াটা কোত্থেকে পাই? এই আইডিয়াটা আমরা একটা ইনফারেন্সের মাধ্যমে পাই। ওকে, নাস্তিকরা মনে করে আস্তিকরা একটা ভুল ইনফারেন্স করে একটা রং আইডিয়া থেকে সেটা মনে করে, বাট ইটস এন আইডিয়া। ওকে, দেবুজু সম্বন্ধে, সরি, দেজাভু হচ্ছে কোনো কিছু সম্বন্ধে এরকম রং পারসেপশন করা, আনরিয়ালকে রিয়েল মনে করা এবং এই ধরনের সামথিং লাইক কিছু। আসলে পারসেপশন যেখানে থাকবে সেখানে আমাদের
রং পারসেপশনও থাকবে। তাহলে জ্ঞান যেখানে থাকবে সেখানে ভুল কেন থাকবে? ডেজাভু এই ধরনের একটা ভুল জ্ঞান হতে পারে, বা কারো কারো দৃষ্টিতে এটা সঠিক মনেও হতে পারে। এখন তাহলে কেউ সঠিক মনে করে, কেউ ভুল মনে করে, আসলে কোনটা, আসলে কোনটা সেটা আমরা নিজেরাই ঠিক করব পার্সন হিসেবে। কোন মূলনীতির ভিত্তিতে আমরা ঠিক করব? ফিলোসফি মাইন্ডে আলোচনা করার সময় আমি 2 দিন আগে একটা বলেছিলাম যে মানুষের জীবনকে, ব্যক্তি মানুষকে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে সে মৃত্যুদণ্ড থাকা উচিত নয় বলে মনে করবে, ক্যাপিটাল পানিশমেন্টের বিপক্ষে থাকবে। আর সমাজটাকে যে ব্যক্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে সে কিন্তু ক্ষেত্র বিশেষে মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষ থাকতে পারে। ফিলোসফি তোমাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার পক্ষ বলবে না, না দেওয়ার পক্ষ বলবে না, কিন্তু এই যে আমি ব্যাখ্যা করলাম যে তুমি যদি এইটাকে মাপকাঠি মনে করো তাহলে এরকম রেজাল্ট, আর ওইটাকে যদি মূলনীতি মনে করো তাহলে এরকম রেজাল্ট। এটা হচ্ছে ডুইং ফিলোসফি। স্যার তো একটা কোশ্চেন হচ্ছে স্যার, একটা বাচ্চাকে তাকে যদি স্যার একদম প্রেগনেন্ট, মানে তার মায়ের প্রেগনেন্ট অবস্থা, যে যখন থেকে সে শিখতে শুরু করে সেই অবস্থা থেকে এমন কোথাও রাখা হয় যেখানে সে স্যার গড সম্পর্কে কোনো সম্পর্ক তার কি কিছু বলাই হলো না তার আশেপাশে, সে কি স্যার বড় হলে গড সম্পর্কে আইডিয়া পাবে? তোমার কি মনে হয়? যদি স্যার তাকে এমন পরিবেশে বড় করা হলো যেখানে তাকে গডের কোনো স্যার এটা ইয়াটাই দেওয়া হলো না, আপনার গড শব্দ, গড গডের যে ঈশ্বর, আইডিয়াটা সেটাই দেওয়া হলো না। গড ঈশ্বর এগুলো কিছুই শুনেই নাই, ধর্ম তো নাই। জি স্যার। একদম টোটালি একটা মানে মানে অ্যাথিস্টিক ওয়ার্ল্ড, হ্যাঁ, নিরশ্বরের পৃথিবী এরকম, জি স্যার। তাই তো? জি স্যার। তাহলে সে কি তোমার স্যার কি পাবে ধারণা? আইডিয়া? তোমার কি ধারণা? আমার কাঁধে স্যার একদম আমার বন্দুক রেখে স্বীকার করতে চাচ্ছ, নিজেই বলো। স্যার আমার ধারণা হচ্ছে স্যার মানুষ যা জানে সবকিছু স্যার তার বাইরের পরিবেশ থেকে শিখে তারপরে জানে। যদি এই সম্পর্কে সে না শিখে তাহলে সে স্যার জানতে পারবে না। তো তাকে শেখানো হয় বলে আমরা জানতে পারি। আচ্ছা, তো নাফিস, আমি একটু দ্রুত করতে চাচ্ছি কারণ ঘড়ির দিকে ব্যাপার তাকাচ্ছি সেরকম। তোমরা জানো যে আমি একজন পাঞ্চুয়াল মানুষ, হ্যাঁ, কিন্তু আমি প্রশ্নগুলো একটু টাচ করতে চাচ্ছি, সেই হিসেবে একটু দ্রুত করছি আর কি। সেটা হচ্ছে যে একটা নিরীশ্বরের পৃথিবী যেখানে গড নাই, ঈশ্বর নাই, কেউ বলে নাই, একেবারে সেই মানে কি বলা যায়, যে গৌতম বুদ্ধকে যেরকম তার বাবা চেষ্টা করছিল যে কোনো দুঃখের সাথে পরিচয় করাবে না, হ্যাঁ, তো একদিন সে বড় হইয়া নগর ভ্রমণে বের হয়ে কিন্তু সবকিছু বুঝে ফেলেছে। এখন এরকম একটা ধর্মহীন পৃথিবীতে একটা শিশু, মনে করো যখন সে বড় হবে, মানব শিশু, সে কি নিজের সম্বন্ধে নিজে ভাববে না আমি কে, এই জগৎটা কি, জগতের সাথে আমার সম্পর্ক কি, এগুলো এভাবে কেন কেন আসছে? মানুষ যেগুলো নিয়ে ভাবে, আস্তিক হোক নাস্তিক হোক যে হোক না কেন, মানুষ যে ডিপ ফিলোসফিক্যাল কোয়েশ্চেন গুলো নিয়ে ভাবে, এটা তার ভাবনার মধ্যে আসবে না নাফিস? জি স্যার, জি স্যার, আসবে স্যার। আসবে। আসলে এই জি এই স্যার, প্রশ্নটাকে সমাধান করার জন্য সে চেষ্টা করবে না? জি স্যার। কিন্তু স্যার তাকে যদি এরকম স্যার বড় করা হয় যে তার জাস্ট না না, মনে করো ভুলভাবে তাকে শিক্ষা দিয়ে, তাকে মানে কোনো তাকে কোনো শিক্ষাই দেওয়া হয়নি মনে করো। এখন জি স্যার, এখন যদি বলা হয় যে তাকে নাস্তিকতা শেখানো হয়েছে তাহলে তো ইন্ডোক্ট্রিনেট করা হয়েছে। তাকে যদি আস্তিকতা শেখানো হয় তাহলে তো ইন্ডোক্ট্রিনেট করা হয়েছে। মনে করো জি তাকে স্যার, একটা মুক্ত পরিবেশে বড় করা হয়েছে। কত জি সে স্যার, একবারে মনে করো ওই যে সে মানে জাঙ্গল বয়ের মতো বড় হয়েছে। ওকে, জি স্যার, তো তার মধ্যে মানে একটা তার হয়তো সে কোনো ভাষাও ব্যবহার করে না, কিন্তু সে যদি মানুষ হয়ে থাকে, তার ব্রেন যদি সে লেভেলের ম্যাচিউরড হয়, তার মধ্যে বা তার জেনারেশনের কারোর মধ্যে, তার মতো অন্য কারোর মধ্যে তার কারণ এই প্রশ্নগুলো আসবে না যে তার এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন, হু ইজ মি, হোয়াট ইজ দ্য রিয়ালিটি, ওয়াই দিস ওয়ার্ল্ড, হোয়ার ফ্রম, ওয়াই ইন দিস ওয়ে, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, এটা তার মধ্যে আসবে কিনা? জি স্যার, আসবে স্যার। আসলে সে, তাকে কেউ কিছু বলে নাই, প্রশ্ন যখন আসে তখন একটা উত্তর কোনো না কোনো ভাবে চলে আসবে না, সঠিকভাবে ভুলভাবে আসবে না। জি স্যার, জি স্যার, আসবে স্যার। আসলে কি হবে? তার মনে একটা আইডিয়া আসবে যে এগুলা কি হ্যাঁ কেউ হ্যাঁ, একজন আসলে ক্রিয়েট করছে আসলে বা কি এরকম হবে কিছু সেটা একটা, নিয়ে তোর সাথে বা পরে এটা কথা কিভাবে হবে। কিছু একভাবে হয়েছে। তার মানে হচ্ছে যে মানুষের এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন গুলো থেকে মানুষের মুক্তি নেই, যার কারণে জি এগুলো স্যার, নিয়ে মানুষের সঠিক ধারণা বলো ভুল ধারণা বলো, যেসব ধারণাগুলো এখন আছে এগুলো থাকবে। প্রযুক্তিগত যতই উন্নতি হোক না কেন,
মানুষের নৈতিক এবং তার দার্শনিক ভিতরের যে দিকটা এটা সবসময় সেম থেকে যাবে। ওকে, আচ্ছা। ওকে স্যার। তারপরে নাইমা 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 সুলতানা আছো? জি স্যার আছি। ডেকার্ট যে ডেকার্টের কথা বলছো যে সেন্স এক্সপেরিয়েন্সের জ্ঞান সত্য না, তাহলে আমরা মানে ডেকার্ট কিন্তু সেন্স এক্সপেরিয়েন্সের জ্ঞানকে কিন্তু নাকচ করে নাই। না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে সেন্স অফ অর্গানের মাধ্যমে আমরা যে জ্ঞানটা পাই, মানে উনি তো বলেছেন যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে জ্ঞানটা পাই সেটা হচ্ছে যে সত্য না, মানে সব মানে স্যার আমি এটা বুঝাতে ফলিবল। পারতেছি শুনো না, তুমি 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 থাকো, তুমি মাইক্রোফোনে থাকো, তোমার সাথে কথা বলি। ওনার কথা হচ্ছে যে আমাদের সেন্স এক্সপেরিয়েন্সের জ্ঞানগুলো ফলিবল, মানে এগুলো ভুল হইতে পারে, সন্দেহ জি থেকে যায়। স্যার। ঠিক আছে, জি স্যার, তার ব্যক্তিভেদ এটা চেঞ্জও হতে পারে। চেঞ্জ হতে পারে। শুধু মানে ডেকার্টের যে মেথডিক ডাউটে কিন্তু উনি কিন্তু সেন্স এক্সপেরিয়েন্সকে তো প্রথমে বাদ দিছে, ওনার রেশনালিটিকেও বাদ দিছে, গডকেও বাদ দিছে, সকল কিছুকে বাদ দিছে, ওনার নিজেকেও বাদ দিছে। আমি আছি কিনা এটাও সন্দেহ। কিন্তু একটা জি স্যার। জিনিসকে উনি ইনফলিবল হিসেবে পাইছে, যেটাকে বাদ দেওয়া সম্ভব হয় না। সেটা কি? স্যার ওনার চিন্তা। না না, চিন্তা বললে একটু ভুল হবে। সেটা হলো ওনার এই সন্দেহ ক্রিয়া। জি স্যার, সন্দেহ। উনি যে সবকিছুকে বাদ দিচ্ছে এটাকে আর বাদ দেওয়া যাচ্ছে না। জি স্যার। ওকে, তো সন্দেহ ক্রিয়াটা হলো এক ধরনের চিন্তা। তো ক্রিয়া যদি থাকে তাহলে কর্তা থাকবে না? কর্তা ছাড়া ক্রিয়া হবে? না স্যার। কর্তা ছাড়া ক্রিয়া হবে না, এই ধারণাটা কোথায় পেয়েছে? আমি আবার স্ক্রিন শেয়ারিং এর দিকে যাই, তোমাদেরকে দেখাই দিই। ওই যে আমরা তো বলছি এই যে শুরুতে অ্যাপ্রাইওরি নলেজ দেখতে পাচ্ছ? জি স্যার। অভিজ্ঞতা পূর্ব। কর্তা এবং ক্রিয়ার মধ্যে সম্পর্কটা কি নেসেসারি রিলেশন নাকি অকেশনাল রিলেশন? তো নেসেসারি। ক্রিয়া ছাড়া কর্তা হবে? কাজটা একটা কাজ আছে, না কিন্তু স্যার, কাজ হবে না। একটা কাজ যদি থাকে, কাজের কোনো কর্তা না থাকে, তাহলে কথাটা তো কন্ট্রাডিক্টরি হবে, ফলস হবে, হ্যাঁ জি হবে না? স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে এই যে আমার হাতে কলম দেখছো, দুই ধরনের কলম। এই কলমের মধ্যে পার্থক্য থাকলো কলম যে লেখে, এই লেখাটা কলমের একটা মুখ্য গুণ না? জি স্যার। লেখা ছাড়া কলম হবে? না। কিন্তু কলম লাল হইতে পারে, কোথাও নীলও হইতে পারে, বা অন্য কোনো কালারও জি স্যার। হতে পারে, হতে পারে। তাই না? তাহলে কর্তা এবং ক্রিয়ার মধ্যে সম্পর্কটা অন্টোলজিটা হচ্ছে নেসেসারি রিলেশন। তাহলে সন্দেহ ক্রিয়াটা যদি নিশ্চিত হয়, তাহলে সন্দেহ কর্তাটাকে সন্দেহ কে করতেছে? স্যার কর্তা। মানে আমি করতেছি, জি তাহলে স্যার। আমি নিশ্চিত। তাহলে জি। আমি যদি নিশ্চিত হই আমার থাকাটা, আমি কোথায় আছি? আমার একটা বডি আছে, এটা আমি বডি ছাড়া আছি? না স্যার। তাহলে আমার বডিটা কোথায় আছে? জগতের মধ্যে আছে না নাকি অন্য কোথাও আছে? না, জগতে আছে স্যার। তাহলে আমি যদি আমার কাজটা যদি নিশ্চিত হয়, আমিও নিশ্চিত, আমি যদি নিশ্চিত হই জগৎও নিশ্চিত, এবং জগৎ যদি নিশ্চিত হয় তাহলে জগৎ কোথেকে আসছে? ওনার মতে গড থেকে আসছে, সুতরাং গডও নিশ্চিত। তাহলে দেখা যাচ্ছে যে উনি সন্দেহ করছে একটা পদ্ধতি হিসেবে। ওকে, জি স্যার। তাহলে এখানে আমি নাফিসের প্রশ্নের উত্তর দিয়ে দিই, আমাদের যে গেস্ট ফেনী থেকে, যে মানে সন্দেহটা হচ্ছে অবশ্যই আমাদের একটা আলোচনার বিষয়। সন্দেহের আলোচনা ছাড়া, মানে সংশয়ের আলোচনা ছাড়া, সংশয়বাদ ছাড়া, স্কেপটিসিজম ছাড়া কোনো জ্ঞান তত্ত্বের আলোচনা হবে না। কিন্তু সংশয়বাদ যেটা করার চেষ্টা করে সেটা হচ্ছে যে জ্ঞানের যে নিশ্চয়তা আছে সেটাকে খণ্ডন করে দেয়। তাহলে নিশ্চয়তা বাদ গেলে জ্ঞানটা আর জ্ঞান থাকে না, জ্ঞানটা তখন অনুমান ধারণা এ পর্যবসিত হয়। তো তাহলে আমরা সংশয় করব একটা পদ্ধতি হিসেবে, কিন্তু সংশয়টা যদি হয় পরিণতি, সংশয়বাদীরা কোনো নিশ্চয়তাতে তারা যায় না, যার কারণে সেটা হচ্ছে একটা নেগেটিভ জিনিস। তাহলে স্কেপটিসিজম, মডারেট স্কেপটিক নামে একটা কিন্তু মানে জিনিস খুবই অ্যাক্টিভ মানে বর্তমান সময়ে আর কি। মানে রেডিক্যাল স্কেপটিসিজম, কিন্তু আপনি যেটা বলছেন সেটা কিন্তু রেডিক্যাল জায়গা থেকে, আমি বলছি মডারেট ওয়ে দের। নাফিস, আপনি আমার একটা কথাটা একটু বোঝার চেষ্টা করেন। রেডিক্যাল, মডারেট, আপনি অনেক ধরনের টার্মিনোলজি ব্যবহার করতে পারেন। মানে টার্মিনোলজিটাই হচ্ছে যে ফিলোসফির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে স্টুডেন্ট মমতা যেটা বললো সেটা হচ্ছে যে
আমরা ফিলোসফির লোকেরা সবসময় টার্মিনোলজি ব্যবহার করি, কিন্তু আপনি বোঝার জন্য একটা জিনিস সবসময় মনে রাখবেন। আমার একটা ছোট্ট আর্টিকেল আছে আমার দর্শন.com, এটা পড়ে নিবেন। পদ্ধতি হিসেবে সংশয়বাদ এটা খুবই জরুরি, বিজ্ঞান দর্শন সকল কিছুর জন্য জরুরি। আপনি হয়তো এটাকে মডারেট বলছেন। আর হলো পরিণতি হিসেবে সংশয়বাদ, সংশয়টা হচ্ছে পরিণতি, সকল কিছু জানার পরও তারপরেও সে কিছু একটা ইয়েট টু বি জন্য অপেক্ষা করে, কিন্তু কি যে জন্য অপেক্ষা করছে ইয়েট টু বি সেটা কি সেটাই সে বলতে পারে না। সে শুধু বলে তুমি কি নিশ্চিত আর কিছু নাই? আমি তো নিশ্চিত নই যে আর কিছু নাই। সেজন্য সংশয়বাদ যেটা, সেটা যদি হয় পরিণতি হিসেবে সেটা খারাপ, নেগেটিভ। এটার উল্টোটা হচ্ছে এপিস্টেমিক। তাহলে জ্ঞান তত্ত্ব এবং সংশয়বাদ দুইটা পরস্পর বিরোধী। জ্ঞান তত্ত্ব সঠিক হলে সংশয়বাদ ভুল, সংশয়বাদ সঠিক হলে জ্ঞান তত্ত্ব ভুল। এটাকে নিয়ে আমরা কি করব, এটা চিজম তার বইয়ের মধ্যে প্রথমে আলোচনা করছে, সেটা আমরা পরবর্তী ইয়ারের ক্লাসের মধ্যে পাবো। তাহলে নাইমা, তোমার সাথে যে কথা সেটা হচ্ছে যে ডেকার্ট পারসেপশনকে ফলিবল বলছে এবং পারসেপশনকে সে গ্রহণ করছে না, সেন্স এক্সপেরিয়েন্স গ্রহণ করছে না। সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে তার নিশ্চয়তায় পৌঁছার জন্য। যখন আমরা নিশ্চয়তায় পৌঁছে যাই, আমি যখন বুঝে যাই এটা হচ্ছে 6 ইঞ্চি, তাহলে এটা যদি হয় এটার 6 গুণ, তাহলে এটা হবে 3 ফিট। ওকে, এটা আচ্ছা। ইফাত, পারসেপশনের কথা বলছো, পারসেপশন যদি ঠিক না থাকে তাহলে অন্যগুলো ভ্যালিড হয় কিভাবে? এখানে হচ্ছে পারসেপশনের, ইফাত শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, এখানে হচ্ছে পারসেপশনের গুরুত্ব। মানে মানে একটা জিনিস বুঝবা, সেটা হচ্ছে যে অভিজ্ঞতাবাদী হওয়া আর অভিজ্ঞতাকে জ্ঞানের উৎস করে নেওয়া দুইটা কিন্তু আলাদা জিনিস। মানে নাফিস, আপনি অন অফ করেন। হ্যাঁ, আচ্ছা ইফাত, সেটা হচ্ছে যে শুনতে পাচ্ছ? হ্যাঁ আছি স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমার একটা প্রবলেম যে আমি মানে ইন্টারেক্টিভ না হলে কথা বলতে পারি না আর কি। এটা মানে আমার একটা খুব মানে আচ্ছা বড় বুঝতে পারছি ধরনের স্যার, প্রবলেম। সমস্যা নেই। এনিওয়ে, সেটা হচ্ছে যে মানে অভিজ্ঞতাকে জ্ঞানের একমাত্র মূল সোর্স হিসেবে নেওয়া, যেটা অভিজ্ঞতা বাদ বলতে যেটা বোঝায় সেটা এক জিনিস। আর অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স এজ এ সোর্স অফ নলেজ দুইটা কিন্তু দুই জিনিস। ওকে, অভিজ্ঞতাকে সোর্স হিসেবে নেওয়ার ক্ষেত্রে বুদ্ধিবাদীরা অনেক উদার, কিন্তু অভিজ্ঞতাবাদীরা অনেক কট্টর। অভিজ্ঞতাবাদ একটা একেবারে সেলফ রিফিউটিং তত্ত্ব, কারণ অভিজ্ঞতাবাদ, এই অভিজ্ঞতা বাদ হওয়ার মাধ্যমে, ইজম হওয়ার মাধ্যমে এটা কিন্তু একটা কনসেপ্টে চলে গেল। মানে এক্সপেরিয়েন্স ইজ দ্য সোর্স অফ নলেজ, এটা হচ্ছে একটা বিলিফ, ডগমেটিক বিলিফ। এই জন্য মানে এটাকে আমরা একটা ডগমেটিক বিলিফও বলতে পারি। সো মানে কেউ যদি মনে করে যে there is at least one a priori statement, he is a rationalist. সবকিছু অভিজ্ঞতার মধ্যে পাই, কিন্তু অভিজ্ঞতাগুলো আমাদের অভিজ্ঞতা হওয়ার জন্য কিছু মৌলিক আমাদের গিভেন নলেজ দরকার আছে। এটা যদি কেউ মনে করে সে কিন্তু রেশনালিস্ট, যদিও সে অভিজ্ঞতার উপর সবকিছু চলছে। তো অভিজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অভিজ্ঞতাবাদী হই বা না হই সেটা আর কি। এবং অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমে কিছু অভিজ্ঞতা অর্জন করে আমরা বুঝতে পারি অভিজ্ঞতার বাইরেও আরো কিছু জিনিসগুলো ছিল। আচ্ছা, আমাদের এখানে একটা মোবাইল কোম্পানিটা বলে না, তুমি যদি 20 টাকা ফ্লেক্সিলোড করো তুমি 20 টাকা বোনাস পাইবা। তো সেই জন্য বোনাসটা পাইতে হলে আগে তোমাকে নিজের মানে টাকাটা খরচ করতে হবে, সেরকম লোডটা করতে হবে। হ্যাঁ, তুমি লটারিতে জিততে পারো 1 লাখ টাকা, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে 10 টাকা দিয়ে টিকিটটা কিনতে হবে। তো অভিজ্ঞতা হচ্ছে সেই 10 টাকার টিকিট। হ্যাঁ, প্রণয় বিশ্বাস। জি স্যার। এই পর্যন্ত একটা স্টুডেন্টও আমাকে ভিডিও দেখাইলো না, মানে খুব আমার একটা মনোকষ্ট রয়ে গেল আর কি। আমি বুড়া মানুষ, আমাকে তোমরা দেখতে পাচ্ছ, অথচ তোমাদের মেয়েরা না হোক মেয়েদের ছবি দেখাতে চায় না, এটা সেন্সিটিভিটি আছে, এটার কথা নাই বললাম। ছেলেরা কেন দেখাতে চায় না সেটাই বুঝি না। সবার কি ডাটার সমস্যা নাকি? আচ্ছা যাই হোক, প্রণয় শুনছো? রিফ্লেক্স এবং ইননেট কিন্তু এক না। রিফ্লেক্স একটা মিয়ার ফিজিক্যাল একটা ফেনোমেনন। জি স্যার। আর ইননেট আইডিয়া হচ্ছে যে কতগুলো আইডিয়া, এই যে আমরা যে একটু আগে আমাদের
নাইমার সাথে কথা বললাম, নাইমা সুলতানার সাথে ডেকার্ট নিয়ে, যে কর্তা এবং ক্রিয়ার সম্পর্কটা হচ্ছে একটা আবশ্যিক সম্পর্ক। কর্তা এবং ক্রিয়ার সম্পর্ক আবশ্যিক সম্পর্ক, এই কথাটা আমরা কোথায় পাইছি? কর্তা আর ক্রিয়া সম্পর্ক আবশ্যিক সম্পর্ক ডেকার্টের কথা থেকে পাইছি। আরে মনে করো ডেকার্ট কেউ পড়ে নাই, তোমার এই ফিলোসফি কেউ পড়ে নাই, সেটা নর্মাল ব্যাপার না? যদি আমি চিন্তা করি তার মানে আমি আছি, আমার চিন্তাধারায় তো আমার অস্তিত্বের মূল কারণ। আমি যেমন দেখলে চোখ দিয়ে দেখতে হয় এবং সামনের দিকে দেখতে হয়, তেমনি করে আমাদের চিন্তারই আমাদের গঠনগত কিছু স্ট্রাকচার দেয়া আছে। জি স্যার। আমরা এটা ফিল করি, ওই দেয়া জিনিসটা হচ্ছে ইননেট, মানে ইন্ট্রিনজিক, এগুলা বেসিক। কে দিছে এটা তুমি যদি মনে করো যে ঈশ্বর দিছে মনে করতে পারো, না দিলে প্রকৃতি দিছে, কেউ না কেউ দিছে, ইট ইজ গিভেন, এটা আর কি। সেজন্য ইননেট আইডিয়া গুলা রিফ্লেক্স আইডিয়া, রিফ্লেক্স গুলা আসলে হলো ফিজিক্যাল ব্যাপার। আর আমাদের চিন্তা বা জ্ঞান এটা কিন্তু ফিজিক্যাল ব্যাপার না, যদিও আমরা আমাদের ব্রেনকে ইউজ করি। তাহলে আমাদের ব্রেইনের অতিরিক্ত একটা মাইন্ড আছে কিনা সেটা মাইন্ড ফিলোসফিতে নিয়ে তখন আলোচনা করতে হবে। ইনফ্যাক্ট ফিলোসফির প্রত্যেকটা বিষয়ই বা জীবনের প্রত্যেকটা বিষয় একটা একটার সাথে কোর কানেক্টেড। যাই হোক, তোমার আরেকটা প্রশ্ন ছিল পারসেপশন ইমোশনের ক্ষেত্রে ভিন্ন রকম হইতে পারে, কেউ রং পারসেপশন করতে পারে, তাহলে সেটা কি হবে? ওকে স্যার, ইমোশন ডিপেন্ড করলে, একটা পারসেপশনের উপর যদি ইমোশন ডিপেন্ড করে তখন ওইটার ক্ষেত্রে যেমন স্যার ভূতের ধারণাটা, সবাই কিন্তু ভূত দেখে না, কিন্তু আমরা তো নিজেরাই এক একটা ভূত হিসেবে সবসময় এরকম ভূতের ধারণা করি। ওই যে সুকান্ত বলছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। হ্যাঁ, ক্ষুধার রাজ্যে পৃথিবী পদ্মময় হয় না, গদ্যময়ই হয়। হ্যাঁ, এবং পূর্ণিমার চাঁদটাকে ঝলসানো রুটি মনে হয়। তাহলে আমাদের ইমোশনের কারণে, ফিজিক্যাল কন্ডিশনের কারণে, নানা কারণে আমাদের পারসেপশনটা ভিন্ন রকম হয়। আমরা মূল আলোচনার মধ্যে দেখাইছি যে আমাদের যে কিছু আদার বিলিফের কারণে আমাদের পারসেপচুয়াল বিলিফ সম্বন্ধে আমাদের আইডিয়া গুলো ভিন্ন রকম হয়। আমি যখন একটা ম্যাজিশিয়ানকে কাটতে দেখি তখন আমি কিন্তু দৌড়ে যাই না, কিন্তু ও একটা ম্যাজিশিয়ান একটা ম্যাজিক করছে, এটা যদি আমি না জানতাম তাহলে আমি দৌড়ে চলে যেতাম, তাই না? তো 3D সিনেমা দেখার সময় আমরা খুব ভয় পাই, কিন্তু তারপর আমরা দৌড়ে পালাই না, তাই না? তাহলে আমাদের পারসেপশন থেকে আমরা যে বিলিফ গুলো, নলেজ গুলো ফর্ম করি, এগুলো আমাদের আদার বিলিফ বা আদার নলেজ দ্বারা ইয়া হয়। সুতরাং আমার ইমোশন দ্বারা আমার রং পারসেপশন হতে পারে, কিন্তু আমারটা রাইট না রং এটা যাচাই করার জন্য আমার যে কমিউনিটি আছে, অন্যরা আছে আমার মতো যারা কগনিটিভ এজেন্ট, তারা কিভাবে দেখছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে নাফিজের প্রসঙ্গ তো আলোচনা করেছি। এরপরে মুস্তাক, কল্পনা কি বিশ্বাসযোগ্য? মুস্তাক? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি বলো, আমার ঘাড়ে বন্দুক রেখে শিকার করতে চাচ্ছ কেন? জি স্যার। আমার কাছ থেকে উত্তর পেতে চাচ্ছ কেন? তুমি নিজেই বলো না, কল্পনা কি বিশ্বাসযোগ্য? স্যার, আমার কাছে তো মনে হয় বিশ্বাসযোগ্য নয়। অবশ্যই কল্পনা বিশ্বাসযোগ্য না, কিন্তু আমাদের যে যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গীতের সাথে কথা বললাম বিআইবি আর্গুমেন্ট নিয়ে, যেটা আমাদের ফেনীর আমাদের সিনিয়র গেস্ট পার্টিসিপেন্ট নাফিস বলল, বিআইবি আর্গুমেন্ট যেটা আর কি। হ্যাঁ, আমরা যত ধরনের জ্ঞান অর্জন করি, এই কলমের জ্ঞানটা এটা আমার মাথার মধ্যে কলম হিসেবে নাই, কতগুলো সিগন্যাল হিসেবে আছে। সিগন্যাল গুলো কতগুলো সিম্বল, এই সিম্বল গুলোকে আমি রিড করছি। তাহলে কে রিড করে? আমি রিড করি। আমি কি তাহলে আলাদা কিছু? এটা ফিলোসফি অফ মাইন্ডের আলোচনার বিষয়। কিন্তু আমাদের কল্পনা বলতে আমরা যদি ধারণা বলি, এই ধারণাগুলো বাস্তব ভিত্তিক যদি হয় এবং অন্যরা যদি সেগুলো যাচাই করতে পারে, তাহলে সেটা অবশ্যই জ্ঞান। মুস্তাক? জি স্যার। তোমরা তো স্টাডি ট্যুরে যাও, আসলে তো স্টাডি ট্যুর না, এগুলো হুদাই রিক্রিয়েশন ঘুরে বেড়ানো আর কি, কারণ আইসা তো তোমাদের কোনো রিপোর্ট লিখতে হয় না। আচ্ছা, স্টাডি ট্যুরে একটা স্বপ্ন যদি তুমি দেখো, তাহলে এটা কি বাস্তব হবে না স্বপ্ন হবে? যদি আমি একটা স্বপ্ন দেখি স্টাডি ট্যুরে, যদি আমি সেখানে যাই স্বপ্ন তো তাহলে স্বপ্নই হবে, এটা আলোচনা কি আছে? স্বপ্ন কেন বাস্তব হবে, তাই না? হ্যাঁ। তো তোমার স্টাডি ট্যুরে কারা কারা গেছে? আমরা অনেকেই গেছি। আচ্ছা, দরকার নেই, থামো বলে পার্সোনাল বিষয় বললো না। যারা গেছে, যারা গেছে তারাও স্বপ্নটা দেখছে। তুমি যে স্বপ্ন দেখছো হুবহু সেই স্বপ্ন সবাই দেখছে, এবং সবাই ওই স্বপ্নের পার্টিসিপেন্ট, এবং যার যার ভূমিকাটা এক্স্যাক্টলি সেম। তুমি তাকে যা করতে দেখছো ও নিজেকে তাই করতে দেখছে। এরকম একটা কাল্পনিক স্বপ্নকে তখন তোমরা কি বাস্তবে রিলেট করতে পারবা?
যদি না স্বপ্নটা একদম ভিভিড হয় এবং প্রেসাইজ ও ক্লিয়ার পারবা? না স্যার। কেন পারবা না? স্বপ্নটা তোমার মনে আছে, তুমি যা স্বপ্ন দেখছো ও তার স্বপ্ন দেখছে। স্যার এটা কি সম্ভব নাকি যে আমি যে স্বপ্ন দেখছি ও সেই স্বপ্নটাই দেখবে? সম্ভব কিনা তো সেটা ভিন্ন কথা। আমরা তো ফিলোসফিতে প্রবলেম গুলোকে সলভ করার জন্য থট এক্সপেরিমেন্ট করি, যে কল্পনা করি এমন হলে কি হবে, বিহেভি আর্গুমেন্ট, এটা হচ্ছে একটা থট এক্সপেরিমেন্ট। তাহলে যদি স্যার উভয় একই স্বপ্ন দেখি তাহলে সেটা সত্য করা সম্ভব হবে। সেটাই। তাহলে কল্পনা, কল্পনা মানেই খারাপ কিছু না। আমাদের সকল জ্ঞানই হচ্ছে বিশ্বাস, তবে সেটা আমার উইশফুল বিশ্বাস হলে হবে না, এটা ট্রুথ বেসড বিশ্বাস হইতে হবে এবং যেটাকে জাস্টিফাই করা যায় বা ভেরিফাই করা যায়, সেটা যেভাবেই হোক না কেন। ওকে, জি স্যার। এরপর আসো মিনহাজ। মিনহাজ বলছো যে সেন্সেশন, মিনহাজ জি স্যার। স্যার সেন্সেশন গম এবং কাই, হ্যাঁ সেন্সেশন জি স্যার। পারসেপশন। হ্যাঁ, তো আমাদের এই পারসেপশনটা যে সেন্সেশন থেকে আসছে বুঝবো কিভাবে? জি স্যার। এই কিভাবে যে আমরা বুঝি সেটা তো আমরা বুঝি না, কিন্তু আমরা যে বুঝি সেটা আমরা বুঝি। জি স্যার। তো যাই হোক, আসলে আমাদের আমাদের জ্ঞানের মূল উৎসটা হচ্ছে ইনটুইশন, মানে আমাদের আচ্ছা। অভিজ্ঞতাটাও আমাদের এক ধরনের ইনটুইশন। Intuition। অভিজ্ঞতা যে অভিজ্ঞতা সেটা প্রমাণটা কি? যদি বলি ফার্দার অভিজ্ঞতা, তাহলে সেই অভিজ্ঞতাটা প্রমাণটা কি? এইভাবে আমরা যদি প্রমাণ করতে থাকি এক পর্যায়ে দেখবো যে আমরা ইনফিনিট রিগ্রেসে যাব, না হলে কন্ট্রাডিকশন করব, না হলে সার্কুলারিটি করব, কিছু একটা করব। ইনটিউশন না শেষ হবে না স্যার। আমি বললাম না ট্রাইলামা, মানে ইনফিনিটি, সার্কুলারিটি অথবা কন্ট্রাডিকশন, এই তিনটার যে কোনো একটাকে আমাকে মেনে নিতে হবে। আমি কন্ট্রাডিকশনের পক্ষে। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। আমাদের এক্স স্টুডেন্ট ফাতেমা যেটা বলছে টার্ম গুলা বুঝাই দেওয়া, এইটা হলো ফাতেমা তুমি কি আছো? আচ্ছা, ভালো আছো নাকি? জি স্যার। আচ্ছা, তো আমার আমার ফেভারিট স্টুডেন্টরা সাধারণত ভালো জিপিএ পায় না, ফাতিমাও সেরকম। আচ্ছা, আমাদের ফিলোসফি পড়ানোর একটা বড় প্রবলেম হচ্ছে যে তারা টার্ম গুলা ক্লিয়ার না হয়ে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার উঠে যায়। রিয়েলিজম, আইডিয়ালিজম, সাবজেক্টিভিটি, অবজেক্টিভিটি, কথার কথা মানে খুব সহজ, রেশনালিজম, এম্পিরিসিজম, এই জিনিসগুলো ভালো করে না বুঝে কেউ যদি ডেকার্ট, লক, বার্কলি, স্পিনোজা, হিউম পড়া শুরু করে, এটা আমাদের পড়ানোর একটা বিরাট মুশকিলের ব্যাপার আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা আলোচনার ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো আলোচনা করব। আজকে অনেক আলোচনা হলো এবং এই চ্যাপ্টারের পরবর্তী আলোচনাগুলো আমরা নেক্সট ক্লাসে করব, নেক্সট সানডে। Thank you very much for your long patient participation.